শহরের ঠিক মাঝখানে সবজি বিক্রি করা সে বৃদ্ধা আম্মা আর কোটিপতি যুবক তখন স্তব্ধ হয়ে গেল যখন সে নিজের ঠাকুমার মতো হুবহু একটি দাগ দেখতে পেল যে কিনা অনেক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই দুপুরে মোড়ের মাথায় রোদ এতটাই তেজ ছিল যে মনে হচ্ছিল পিচ গলিয়ে দেবে। শহরে ভিড় তো সবসময়ই থাকত, কিন্তু আজ গরমটা যেন একটু বেশিই প্রাণঘাতী মনে হচ্ছিল। হর্নের আওয়াজ অনবরত কানে আসছিল এবং মানুষ গরমে নাজেহাল হয়ে ইতিউতি দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল বাতাসও যেন জ্বলছে। আরফ মালহোত্রার কালো চকচকে গাড়িটা গ্রিন সিগন্যাল হওয়ার ঠিক আগে থেমে গেল। সে এইমাত্র শেয়ার হোল্ডারদের সাথে একটি উত্তেজনাময় বৈঠক সেরে বেরিয়েছিল। নতুন প্রকল্পের প্রসারের চাপে তার মাথা ভূ ভূ করছিল। সে যখনই অ্যাক্সেলারেটর চাপতে যাবে তখনই একটি হালকা ধাক্কা আর কিছু পড়ার শব্দে সে চমকে উঠল। গাড়ির পাশে সবজির একটি ঝুড়ি রাস্তায় পড়ে গিয়েছিল। টাটকা সবজি কাদার মধ্যে মাখামাখি হয়ে গেল, আর কিছু পেঁয়াজ গাড়ির চাকার নিচে গড়িয়ে গেল। প্রায় ৭০ বছরের এক বৃদ্ধা মহিলা, যিনি এতটাই রোগাপাতলা ছিলেন যে বাতাসের ঝাপটাতেও পড়ে যেতেন। কাঁপতে কাঁপতে তিনি নিচে ঝুঁকলেন এবং সবজি তুলতে লাগলেন। তিনি সবজি তুলতে তুলতে অনবরত ক্ষমা চাইছিলেন। তার শ্বাস ফুলছিল, যেন তার ভয় করছিল যে তিনি কোনো মস্ত বড় ভুল করে ফেলেছেন। তিনি একটি পুরনো রং চটে যাওয়া সুতির শাড়ি পরেছিলেন, যার আঁচল জায়গায় জায়গায় ছেঁড়া ছিল। তার কুচকানো হাত কাঁপতে কাঁপতে এক একটি সবজি তুলছিল। আরফ, যে আগে থেকেই রেগেছিল, এই দৃশ্য দেখে তার মন গলল না, বরং সে আরও ক্ষেপে গেল। ভিড় তামাশা দেখতে শুরু করল। কিছু মানুষ ভিডিও বানানোর জন্য ফোন বের করে নিল, যেন এই তপ্ত দুপুরে তারা নতুন কোনো নাটক খুঁজে পেয়েছে। আরাস তার দাগহীন গাড়িতে একটি লম্বা আঁচড় দেখতে পেল, যা সবজির ঝুড়ি লেগে হয়েছিল এবং সেখানে সবুজ দাগ রেখে গিয়েছিল। ব্যাস, এইটুকু দেখা মাত্রই তার রক্ত মাথায় চড়ে গেল। গত কয়েক মাস ধরে প্রজেক্টের ডেডলাইন, মিডিয়ার চাপ, শেয়ার হোল্ডারদের দাবি আর বাবা মায়ের আশা সবই তার মাথায় পাহাড় হয়ে জমেছিল। এই ছোট আঁচড়টি সেই বাঁধ ভাঙার জন্য যথেষ্ট ছিল, যা তার রাগকে আটকে রেখেছিল। সে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সে পরিস্থিতি বোঝার চেষ্টাও করল না। ওরে বুড়ি, এ কি করলি তুই? দেখে চলতে পারিস না? আরাফ চিৎকার করে উঠল। তার গলার আওয়াজ প্রখর রোদে প্রতিধ্বনিত হল। বৃদ্ধা মহিলা ভয়ে সিটিয়ে উঠলেন এবং টলমল পায়ে বললেন, ক্ষমা করে দাও বাবা, আমি দেখতে পাইনি, আমারই ভুল হয়েছে। কিন্তু তার ক্ষমা চাওয়া শেষ হওয়ার আগেই আরাফ তার কাছে পৌঁছে গেল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, চোখে স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছিল। তার মনে হলো যেন তার অপমান হয়েছে। কিছু না ভেবেই সে হাত তুলল এবং সজোরে সেই বৃদ্ধার গালে একটি চড় কষিয়ে দিল। চরের শব্দে মোড়ের মাথায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যেন কোনো বিস্ফোরণ হয়েছে। ভিড়ের মধ্যে কিছু মানুষ তাদের ফোন আরও উঁচিয়ে ধরল। কারো মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে এলো। বৃদ্ধা মহিলা টাল সামলাতে না পেরে কাদামাখা সবজি স্তূপের উপর পড়ে গেলেন। তার আঁচল খসে পড়ল এবং সাদা চুলগুলো এলিয়ে গেল। তিনি যখন ওঠার চেষ্টা করছিলেন, তখন তার শাড়ির ঢিলে হাতা কবজি থেকে একটু উপরে উঠে গেল। আর ঠিক সেই মুহূর্তে আরবের মনে হলো যেন কেউ তাকে সময়ের অনেকটা পেছনে টেনে নিয়ে গিয়েছে। সেই রোগা কবজিতে একটি গাঢ় খয়েরি জন্মদাগ ছিল, একেবারে পানের পাতার মতো দেখতে। এই চিহ্নটি এতটাই পরিচিত ছিল যে আরবের গায়ে লোম খাড়া হয়ে গেল। এটি হুবহু সেই মহিলার হাতের মতো ছিল যে তাকে ছোটবেলায় খালের ধারে কোলে নিয়ে হাঁটত আর তাকে পুরনো লোকগীতি আর লড়ি শুনিয়ে বলত। সেই মহিলা যাকে সে বড় মা বা দিদা বলে ডাকত। সেই মহিলা যার সম্পর্কে তার বাবা মা বলেছিলেন যে তিনি অনেক আগেই মারা গিয়েছেন, যখন সে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। আরবের বুক ধরফর করতে লাগল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার হাত তখনও কাঁপছিল, মনে হচ্ছিল যেন সে নিজেকেই চড় মেরেছে। ট্রাফিকের সরগোল, মানুষের গালিগালাজ, ফল বিক্রেতাদের চিৎকার, সবকিছু যেন এক শূন্যতায় মিশে গেল। তার চোখের সামনে শুধু সেই কুচকানো কবজি আর সেই দাগটাই ভাসছিল। ছোটবেলার ঝাপসা স্মৃতি এক পলকে তাজা হয়ে গেল। সেই কোমল স্পর্শ, সেই কণ্ঠস্বর যা বলত, আমার আরও বড় হয়ে খুব বড় মানুষ হবে। পানের সেই চেনা সুবাস সে হঠাৎ অনুভব করল। আরবের মনে হলো যেন কেউ তার মাথার ওপর থেকে পা পর্যন্ত বরফ জল ঢেলে দিয়েছে। সে এইমাত্র এমন এক মহিলাকে চড় মেরেছে যিনি হয়তো তার নিজের ঠাকুমা ছিলেন। সে ক্ষমা চাইতে চাইছিল, কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল। ভিড় এখন ফিসফাস করছিল। কিছু মানুষ তাকে ঘেন্নায় দেখছিল, কেউ হাসছিল। কিন্তু আরবের ভিড়ের পড়োয়া ছিল না। তার শুধু সেই বৃদ্ধার পড়োয়া ছিল, যিনি তার নজরের আড়ালে গিয়ে নিজের সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলেন, যেন অপমান সহ্য করা তার রোজকার অভ্যেস। এটা দেখে আরবের ভেতরে অপরাধবোধের বন্যা বয়ে গেল। সে নিচে ঝুঁকে তাকে তোলার জন্য হাত বাড়াল। মাঝি,
কিন্তু বৃদ্ধা মহিলা ভয় পেয়ে নিজের হাত সরিয়ে নিলেন। তিনি তার দিকে না তাকিয়ে বললেন, থাক সাহেব, আমাকে আমার বাকি সবজিগুলো বিক্রি করতে দিন। তার গলা দুর্বল ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তাতে ঘৃণা ছিল না, শুধু এক লাচারি ছিল যা আরফকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। সে নিজের দামি গাড়ি আর স্যুট বুটে সেখানে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবথেকে ছোট আর জঘন্য মানুষ মনে করছিল। মানুষ তাকে অভিশাপ দিচ্ছিল, ভিডিও বানাচ্ছিল, কিন্তু আরবের নজর শুধু সেই বৃদ্ধার ওপর টিকেছিল, যিনি কাঁপা হাতে কাদামাখা সবজি পরিষ্কার করছিলেন। আরব অনুভব করল যে চড় মারার পর তার হাত এখনও ঝিনঝিন করছিল। সে কোটি কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছিল কোনো হাত না কাঁপিয়ে, কিন্তু আজ সে এক অপরাধীর মতো কাঁপছিল। সে আবার চেষ্টা করল, আম্মা, আমি সাহায্য করছি। কিন্তু বৃদ্ধা মহিলা, যাকে মানুষ সাবিত্রী দেবী বলত, আবার পিছিয়ে গেলেন। তিনি নিজের ঝুড়ি তুলে সেখান থেকে যেতে লাগলেন। সাহায্য চাই না, শুধু আমাকে যেতে দাও, তিনি বললেন এবং ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে লাগলেন। আরফ তাকে চলে যেতে দেখছিল। সে চাইলে তাকে আটকাতে পারত, কিন্তু তার পা যেন জমে গিয়েছিল। তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছিল, ইনি কি সত্যিই আমার ঠাকুমা? আর যদি তাই হয়, তবে তিনি বেঁচে আছেন কিভাবে? আর এই অবস্থায় কেন? তার বাবা মা তো বলেছিলেন তিনি মারা গিয়েছিলেন। আরফ তার গাড়িতে আবার বসার চেষ্টা করল, কিন্তু তার মন অস্থির ছিল। সে এভাবে চলে যেতে পারত না, তাকে সত্যিটা জানতেই হতো। সে গাড়ি স্টার্ট দিল এবং ধীরে ধীরে সেই দিকে এগোল যেদিকে বৃদ্ধা গিয়েছিলেন। সে একটু দূরত্ব বজায় রেখে চলছিল, যাতে তিনি তাকে দেখে না ফেলেন। সাবিত্রী দেবী একটি সরু গলিতে মোড় নিলেন, যেখানে বস্তি ছিল। সেখানে তিনি নিজের ছোট দোকানটি আবার পাতলেন এবং ধুলোমাখা সবজি বিক্রি করতে লাগলেন। এক ক্রেতা জিজ্ঞেস করলেন, আরে সাবিত্রী আম্মা, গালেই দাগ কিসের? কেউ মারল নাকি? আরফ দূর থেকে শুনতে পেল। সাবিত্রী একটি ফিকে হাসির সাথে বললেন, কিছু না বাবা, পিছলে গিয়েছিলাম। বুড়ো হাড় তো পড়তেই থাকি। এটা শুনে আরবের চোখে জল এসে গেল। ৭০ বছর বয়সে মাঝ রাস্তায় চড় খাওয়ার পরেও তিনি সেটা লুকিয়ে যাচ্ছিলেন। তিনি নিজের যন্ত্রণা ঠিক সেভাবেই লুকাচ্ছিলেন, যেভাবে মানুষ কোনো পুরনো দাগ লুকোয়। আরফ সেখান থেকে মাত্র ১০ মিটার দূরে ছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে তাদের থেকে মাইলের পর মাইল দূরে। তাদের দুজনের মাঝখানে একটি চর আর বছরের পর বছর ধরে চলা মিথ্যে দাঁড়িয়েছিল। আরব সেখান থেকে নিজের গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তার মাথায় তুফান চলছিল। যদি তিনি সত্যিই তার ঠাকুমা হন, তবে এই পরিবারে আসলে হয়েছিলটা কি? সেই রাতে মুম্বাই শহর বরাবরের মতোই আলোয় ঝলমল করছিল, কিন্তু আরবের জন্য সবকিছু অন্ধকার ছিল। সে নিজের আলিশান পেন্ট হাউসে বসেছিল, যেখানে সে সবসময় নিজের সাফল্যে গর্ব অনুভব করত। কিন্তু আজ এই বাড়ি তাকে কামড়াতে আসছিল। সে বারবার নিজের হাতের তালু দেখছিল, যা দিয়ে সে চড় মেরেছিল। পানের পাতার সেই দাগটি তার অতীতের বন্ধ দরজাগুলো খুলে দিয়েছিল। তার মনে পড়ল কিভাবে ছোটবেলায় ঠাকুমা তাকে বৃষ্টির দিনে গল্প শোনাতেন, কিভাবে তিনি সবসময় পান চিবোতেন আর তার কাছ থেকে এক বিশেষ সুবাস আসত। তারপর একদিন স্কুল থেকে ফেরার পর তিনি গায়েব ছিলেন। মা বলেছিলেন তিনি অসুস্থ ছিলেন আর ভগবানের কাছে চলে গিয়েছেন। আরফ ২০ বছর ধরে এই মিথ্যেটাই বিশ্বাস করে গিয়েছিল। সে কোনোদিন প্রশ্ন করেনি, কিন্তু আজ সেই দাগ সবকিছু বদলে দিল। সে উঠে ঘরে পায়চারি করতে লাগল। সে মদের একটি গ্লাস পূর্ণ করল, কিন্তু হাট এতটাই কাঁপছিল যে মদ চলকে পড়ল। তাকে এখন যে কোনো মূল্যে সত্যিটা জানতেই হবে। তার ফোন বাজল। মা খাওয়ার জন্য ডাকছিলেন, কিন্তু আরবের তাদের সাথে কথা বলার মতো সাহস ছিল না। তার ভয় করছিল যে তার মুখ দিয়ে এখনই হয়তো সবকিছু বেরিয়ে যাবে। তার আগে প্রমাণ দরকার ছিল। শহর যখন একটু শান্ত হল, সে তার বাবা মায়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। যে বাড়ি তাকে একসময় শান্তি দিত, আজ তার রহস্যের এক কেল্লা মনে হচ্ছিল। সে যখন পৌঁছাল, তার মা সুনিতা খাবার বাড়ছিলেন আর বাবা বিক্রম খবরের কাগজ পড়ছিলেন। মা, আমাকে ঠাকুমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে হবে, আরফ কোনো ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন করল। বিক্রম খবরের কাগজ নিচে নামালেন এবং কপালে ভাঁজ ফেলে বললেন, হঠাৎ পুরনো কথা কেন? ও তো কবেই গত হয়েছে। আরফ বাবার চোখের দিকে সরাসরি তাকাল। আজ আমি এক বৃদ্ধা মহিলার দেখা পেয়েছি, একেবারে ঠাকুমার মতো, আর তার কবজিতে সেই পানের পাতার দাগ ছিল। সুনিতার হাত থেকে চামচ পড়ে গেল। তুমি তুমি কি বলছো? কার দেখা পেয়েছ? আরফ পুরো ঘটনা বলল, অ্যাক্সিডেন্ট, জ্বর আর সেই দাগ। ঘরে নিস্তব্ধতা নেমে এলো।
বাবা মা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে চোরের ভয় ছিল। বিক্রম গলা পরিষ্কার করলেন, নেহাত কাকতালীয় হবে, পৃথিবীতে হুবহু দেখতে মানুষ থাকে। কিন্তু আরব এখন আর বাচ্চা ছিল না, সে তাদের ঘাবড়ে যাওয়াটা বুঝতে পারছিল। মা, সত্যি বলো, ঠাকুমা কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি? সুনিতা কথা থামিয়ে চড়া গলায় বললেন, বাস করো আরব, বললাম না ওই কথা শেষ হয়ে গিয়েছে। মায়ের এই চেঁচানো আরবের সন্দেহকে বিশ্বাসে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মা, যিনি সবসময় শান্ত থাকত, আজ এতটা ঘাবড়ে গিয়েছিল কেন? সে খাবার না খেয়েই সেখান থেকে বেরিয়ে গেল। সে তার গাড়িতে বসে তার এক পুরনো বন্ধুকে ফোন করল, যে এখন এক প্রাইভেট ডিটেকটিভ। রোহান, আমাকে একটা মহিলার খোঁজ নিতে হবে। নাম সাবিত্রী দেবী, সম্ভবত শান্তিনগরের বস্তিগুলোতে থাকেন। আমাকে জানতে হবে তিনি কে, কোথা থেকে এসেছেন, আর আমাদের পরিবারের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। ফোন রাখার পরেও আরাভের মন শান্ত হল না। সে ফিরে এসে স্টাডিতে গেল এবং একটি পুরনো সিন্দুক বের করল, যাতে তার ছোটবেলার কিছু জিনিস ছিল। কিছু খেলনা, কিছু ছবি আর একটা পুরনো রুমাল, যাতে এ অক্ষর লেখা ছিল। সে সেই রুমালটি তুলে শুঁকলেন। বহু বছর পরেও তাতে হালকা পান আর পুরনো আতরের গন্ধ আসছিল। এটা ঠাকুমারই রুমাল ছিল। সে আবার সেই ভাইরাল ভিডিওটি দেখল, যা কেউ দুপুরে রেকর্ড করেছিল। সে জুম করে সেই মুহূর্তটি দেখল, যখন ঠাকুমার কবজির দাগ দেখা গিয়েছিল। এবার আর কোনো সন্দেহ রইল না, সেই দাগ আর স্মৃতিগুলোর দাগ একই ছিল। আরব চেয়ারে ভেঙে পড়ল। যদি তিনি ঠাকুমা হন, তবে তিনি রাস্তায় ভিখারির মতো অবস্থায় কেন? কে তাকে বাড়ি থেকে বের করল? আর সবথেকে বড় কথা, তার সবথেকে আদরের নাতি তাকেই চড় মারল। গ্লানি আর শরমে তার মাথা ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল যে তার এই আমিরি আর সাফল্যের ভিত্তি হয়তো কোনো মস্ত বড় পাপের উপর দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে সে সারা রাত ঘুমায়নি, তবুও সে সেই বাজারেই ফিরে গেল। সে দূর থেকে সাবিত্রী দেবীকে দেখতে চাইছিল। সে এক কোণে দাঁড়িয়ে দেখছিল। সাবিত্রী দেবী নিজের জায়গাতেই ছিলেন, কিন্তু আজ তাকে খুব দুর্বল মনে হচ্ছিল। তিনি বারবার কাশছিলেন। এক গরিব বাচ্চা তার কাছে এলো এবং লোলুপ দৃষ্টিতে সবজিগুলোর দিকে তাকাতে লাগল। সাবিত্রী তাকে হেসে ডাকলেন এবং নিজের ঝুড়ি থেকে কিছু টাটকা সবজি বের করে তাকে দিয়ে দিলেন। নিয়ে যা বাবা, মাকে বলিস ভালো করে রান্না করতে, তিনি বললেন। আরোহের মন আর্দ্র হয়ে গেল। যার নিজের খাবার জোগান নেই, সে অন্যদের বিলিয়ে দিচ্ছে, এটাই তো তার ঠাকুমা ছিল। বাচ্চাটি ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে গেল। সেই মুহূর্তটি আরোহের চোখে আবার জ্বালা ধরিয়ে দিল। গরিবরা প্রায়ই সেই সব কিছু বিলিয়ে দেয় যা তাদের কাছে সামান্য কিছু থাকে, কিন্তু সাবিত্রী দেবী কোনো দ্বিধা ছাড়াই দিচ্ছিলেন। মনে হচ্ছিল যেন তার পুরো জীবনটাই ত্যাগের জন্য গড়া, আর তার বিনিময়ে তার কিছু চাই না। কিছু নিয়মিত ক্রেতা সবজি কিনতে এলো। তিনি সবসময় এক মমতাময়ী হাসির সাথে দেখা করতেন, যদিও সেই ভাঙা মুখ থেকে বের হওয়া হাসিতে ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল। তার শিরা ওঠা হাতগুলো কাঁপতে কাঁপতে খুচরো টাকা ফেরত দিচ্ছিল। হয়তো বয়স তার চোখের জ্যোতি কমিয়ে দিয়েছিল, কিন্তু তিনি এখনও পরিশ্রমী ছিলেন, এখনও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। দুপুরের দিকে যখন বাজারে ভিড় কমল, তিনি চুপচাপ বেঁচে যাওয়া সবজিগুলো জড়ো করলেন। সেগুলো ধুয়ে ছোট ছোট আঁটি বাঁধলেন। সেগুলো নিজের পুরনো ঝুড়িতে রাখলেন এবং দড়ি দিয়ে কোষে বাঁধলেন। পাশ দিয়ে যাওয়া নুডলস বিক্রেতা এক মহিলা মজা করে বলল, আরে সাবিত্রী আম্মা, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও না কেন? কাল তো তুমি পড়ে গিয়েছিলে, আজও কাজ করছো। সাবিত্রী ধীরে ধীরে হাসলেন। গলা কাঁপছিল, কিন্তু শান্ত ছিল। পড়া তো লেগেই থাকে, যদি কাজ না করি তবে খাবো কি? এই সাধারণ বাক্যটি আরবের বুকে তীরের মতো বিঁধল। কাজ না করলে খাবো কি? এটা শুনতে কত সহজ মনে হয়, কিন্তু এটা বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে তিনি কতটা একা। কোনো দেখভাল করার মানুষ নেই, কোনো সাহায্য করার নেই। এমন কেউ নেই যে বলবে, আম্মা আপনার বিশ্রাম নেওয়া উচিত। সাবিত্রী দেবী উঠে দাঁড়ালেন এবং বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। কাঁধে রাখা ঝুড়ির বোঝা তার কোমরকে আরও নুইয়ে দিচ্ছিল, ফলে তার আগে থেকেই দুর্বল শরীরটি আরও বেঁকে গিয়েছিল। তিনি ছোট ছোট পা ফেলে এগোচ্ছিলেন, যা শহরের মূল কেন্দ্রের দিকে দৌড়ানো ভিড়ের একেবারে বিপরীত ছিল। আরব দূরত্ব বজায় রেখে তার পিছু নিল। তার ঘরে ফেরার যাত্রা সে চুপচাপ দেখল। যে গলিতে তিনি থাকতেন তা এতটাই সরু ছিল যে যদি দুজন মানুষ বিপরীত দিক থেকে আসে, তবে একজনকে যাওয়ার জন্য দেওয়ালের সাথে সেটে দাঁড়াতে হয়। দেওয়াল থেকে প্লাস্টার ঝরে পড়ছিল এবং বিদ্যুতের তারগুলো মাকড়সার জালের মতো জট পাকিয়েছিল।
তিনি বস্তির দিকে যাওয়া একটি ছোট ঢাল বেয়ে উঠলেন এবং একটি টিনের তৈরি তেড়াবাঁকা খুপড়ির সামনে থামলেন, যার দরজাটা পচা গলা ছিল। তিনি দরজা খুললেন। ভেতর থেকে যে আলো বেরিয়ে এলো তা এমন এক জায়গা দেখালো যা এতটাই সংকীর্ণ যে দম বন্ধ হয়ে আসে। সেখানে কেবল একটি ভাঙা বাঁশের খাটিয়া, কিছু প্লাস্টিকের টাব আর কিছু পুরনো দুমড়ানো মোচড়ানো বাসন ছিল। তিনি ঝুড়ি নিচে রাখলেন, ব্যথায় নিজের কাঁধ মলে নিলেন এবং তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লেন। সেই মুহূর্তে তার মুখটি আরও কয়েক বছর বেশি বুড়ো মনে হচ্ছিল। তার কোটরাগত চোখ দুটি শূন্যে কোথাও তাকিয়েছিল। মনে হচ্ছিল তাতে এমন সব গল্প আছে যা কোনোদিন বলা হয়নি। আরব এক অন্ধকার কোণ থেকে এই দৃশ্য দেখছিল এবং তার বুক ফেটে যাচ্ছিল। এক বয়স্ক মহিলা এতটাই দারিদ্র্যে জীবনের শেষ প্রান্তে এসেও বাজারে সবজি বয়ে বেড়াচ্ছেন, মাঝ রাস্তায় চর খাচ্ছেন, ভুল বোঝা হচ্ছে, আর তারপরও একটা শব্দ অভিযোগের নেই। সে নিজেকেই প্রশ্ন করতে লাগল, যদি ইনি সত্যি আমার ঠাকুমা হন, তবে গত কয়েক বছরে তিনি কিভাবে বেঁচেছিলেন? কে তাকে রাস্তায় ঠেলে দিল? আর সেই বছরগুলোতে আমি আর আমার পরিবার কোথায় ছিলাম? উত্তর স্পষ্ট ছিল না, কিন্তু তার হৃদয়ের ব্যথাটা একেবারে পরিষ্কার ছিল। আরাফ সেই বস্তির অন্ধকার গলিতে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার নজর সাবিত্রী দেবীর সেই রূপ থেকে সরছিল না, যে এখন মেঝেতে বসে বেঁচে যাওয়া সবজিগুলো বাছছিলেন। তিনি প্রতিটি কাজ খুব ধীরে করছিলেন। এটা এজন্য নয় যে তিনি ইচ্ছে করে করছিলেন, বরং এজন্য যে বার্ধক্য প্রতিটি নড়াচড়াকে ভারী আর কঠিন করে তুলেছিল। তিনি সেই সবজিগুলোকে আলাদা করছিলেন যেগুলো এখনও টাটকা ছিল, যাতে কাল সকালে বিক্রি করতে পারেন, এবং যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো একটি ছোট স্তূপে জমা করছিলেন, হয়তো সেই ময়লা কুড়োনো বাচ্চাদের জন্য। এই ছোট ছোট কাজগুলো আরবের গলা বুঝিয়ে দিল। তিনি কাজ শেষ করে উঠলেন, শরীরটাকে সোজা করার চেষ্টা করলেন এবং তারপর হালকা কাশির শব্দ হল। বয়স্কদের কাশি অসুখের কাশির মতো হয় না, তা হয় ফাঁপা, শুকনো আর দীর্ঘ, যেন প্রতিটি নিঃশ্বাসকে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। তিনি গ্যাসের ছোট উনুনে রাখা জলের পাত্রটি তুললেন এবং লাইটার জ্বালালেন। নীল শিখাটি দেওয়ালের একটি অংশকে আলোকিত করে দিল। সেই আলোয় তার মুখের গভীর বলিনেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই মুহূর্তে আরবের আবার নিজের ঠাকুমার কথা মনে পড়ল। সেই আমলেও তিনি রান্নাঘরে বসতেন, কিন্তু তখন গ্যাস নয়, কাঠের উনুন থাকত। কিন্তু আগুনের ওমটা সেই একই ছিল, যা তার হৃদয়কে শান্তি দিত। তার মনে পড়ল বৃষ্টির দিনে ঠাকুমার কোলে শোয়াটা কেমন লাগত, কিভাবে তিনি পান কাটতেন আর তাকে শুঁকতে দিতেন। সেই স্মৃতিগুলো আরবের বুকে একই সাথে ওম আর ব্যথা তৈরি করছিল। আরব সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু যেতে পারল না। সে যত বেশি সাবিত্রী দেবীকে দেখছিল, তত বেশি অনুভব করছিল যে অতীত আর বর্তমানের মধ্যে একটি অদৃশ্য সুতো আছে যা তাকে টানছে, তাকে সত্যিটা খুঁজে বের করতে বাধ্য করছে। কিছুক্ষণ পরে তিনি গরম জলের গ্লাস নিয়ে দরজার বাইরে প্লাস্টিকের চেয়ারে বসলেন। সন্ধ্যা নামছিল আর বস্তির হলদে বাল্বগুলো জ্বলতে শুরু করেছিল। সেই ঝাপসা আলোয় গ্লাস তোলার সময় তার হাতের কাঁপুনি পরিষ্কার দেখা যাচ্ছিল। আরব মাত্র কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিল। অর্ধেক মন চাইছিল যে বাইরে বেরিয়ে তার কাছে যায়, অর্ধেক মন বলছিল যে পালিয়ে যায়, কারণ তার ভয় করছিল যে তিনি তাকে চিনে ফেলবেন। তার ভয় করছিল যে তার হয়তো কালকের সেই অপমানজনক চটটার কথা মনে পড়ে যাবে। তখনই গলির মোড় থেকে এক প্রতিবেশী চালের ব্যাগ নিয়ে যাচ্ছিল। আরে সাবিত্রী আম্মা, আজ খুব ক্লান্ত মনে হচ্ছে গো। সাবিত্রী বাতাসের মতো হালকা হাসি দিলেন। বুড়ো হয়েছি রে বেটি, ক্লান্তি তো হবেই। আম্মা, আমি শুনলাম কালকেও তোমাকে মেরেছে, বেশি চোট লেগেছে কি? সাবিত্রী হাত নাড়লেন। আরে ওই লোকটা খুব রাগে ছিল, তাছাড়ালি বুড়ির তো জীবনে চড় খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে। এই বাক্যটি আরবের হৃদয়ে খঞ্জরের মতো বিঁধল। জীবনে চড় খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে, ব্যাস এই কটি শব্দ, কিন্তু আরবের অনুভব করার জন্য যথেষ্ট ছিল যে তার বুক ফেটে যাবে। সেই মহিলা যিনি তাকে বড় করেছিলেন, যিনি তাকে ছোটবেলায় নিজের ওম দিয়েছিলেন, আজ বলছেন যে তার চড় খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে। আর সে যে নিজের পুরো জীবন নিরাপত্তা আর ভালোবাসায় কাটিয়েছে, সেই মানুষটিই ছিল যে তার জীবনের খায়ে আরও একটি চড় যোগ করেছিল। প্রতিবেশী দীর্ঘশ্বাস ফেলল। যাই হোক, নিজের খেয়াল রেখো আম্মা, এখানে একা থাকা কোনো আত্মীয়স্বজন ছাড়া খুব মুশকিল। সাবিত্রী ঠোঁট কামগালেন, তার হাসি মিলিয়ে গেল। আত্মীয় তো আছে আমার, কিন্তু এখন আমাকে কে মনে রাখে? আরব এটা শুনল এবং তার দম আটকে আসতে লাগল। সে সেখানে দাঁড়িয়েছিল,
মুষ্টি এতটাই জোরে বন্ধ ছিল যে নখ চামড়ায় বসে গিয়েছিল, কিন্তু সে ব্যথা অনুভব করতে পারছিল না। তার মাথায় শুধু ওই কথাটাই ঘুরছিল, আত্মীয় তো আছে, কিন্তু এখন কে মনে রাখে। তারপর সাবিত্রী নিজের হাতের দিকে তাকালেন, কাঁপা আঙুলে কবজিতে থাকা সেই পানের পাতার মতো দাগটিকে আদর করলেন। এই ভঙ্গিটি এমন একজনের ছিল যে এখনও নিজের মনে কিছু আগলে রেখেছে, যে এখনও কাউকে মনে করছে যে তাকে কোনোদিন দাদিমা বলে ডেকেছিল। তিনি দাগটি মলে নিলেন, একটি দীর্ঘশ্বাস ফেললেন আর বিড়বিড় করলেন, জানি না এখন সে কেমন হবে। ব্যাস এটুকুই। কিন্তু আরবের সারা শরীরে একটা কাঁপুনি বয়ে গেল। সে কার কথা ভাবছিলেন? আরব মনে মনে প্রশ্ন করল, যদিও উত্তর সে মোটামুটি জানত। একটি নেড়ি বিড়াল তার পায়ের কাছ দিয়ে গেল যাতে তিনি চমকে ওঠেন। তিনি নিচে ঝুঁকলেন, তার মাথায় হাত বোলালেন এবং বোতলের ছিপিতে একটু জল বের করে তাকে খেতে দিলেন। নিজে সেই বিড়ালের থেকে ভালো অবস্থায় না থাকা সত্ত্বেও তিনি তার সাথে সেই মমতাই দেখালেন যা অনেক বড় লোক পুরো জীবনেও দেখাতে পারে না। স্ট্রিট লাইটের আলো তার ঝাপসা চোখের উপর পড়ল এবং সেই মুহূর্তে আরফ তার মধ্যে এক গভীর একাকিত্ব দেখল। এমন একাকিত্ব যা ভাগ্য দেয়নি, বরং আপনজনদের দেওয়া ঘায়ের ফলে তৈরি হয়েছে। এবার তার আর সহ্য হল না। সে দাঁড়িয়ে আর তামাশা দেখতে পারছিল না। সে তাকে এটা ভাবতে দিতে পারল না যে তাকে কেউ মনে রাখে না। আরব এক কদম এগোল, তারপর থেমে গেল। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু তার যুক্তি তাকে আটকে দিল। যদি তিনি সত্যিই তার ঠাকুমা হন, তবে তিনি কি ভাববেন যখন তিনি জানতে পারবেন যে তার সবথেকে আদরের নাতি এখন সেই মানুষ যে তাকে মাঝ রাস্তায় তামাশা বানিয়ে চড় মেরেছে? অপরাধবোধ তার পাকে মাটির সাথে গেঁথে দিল। সে এক কদম পিছিয়ে গেল এবং ঘুরে গেল, কিন্তু প্রতিটি কদম এক একটি ভারী পাথরের মতো মনে হচ্ছিল। সে বস্তি থেকে বের হল, কিন্তু তার মন সেখানেই রয়ে গেল যেখানে সেই বৃদ্ধা মহিলা হলুদ আলোর ঘেরাটোপে একা বসেছিলেন। সে তার গাড়িতে বসল, কিন্তু ইঞ্জিন চালু করল না। সে তার মাথা স্টিয়ারিং ভিয়ে রাখল এবং চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। বুকে আটকে থাকা আবেগগুলোকে গেলার চেষ্টা করল। সে জানত যে এখন তার জীবন আগের মতো থাকবে না, কারণ এক বৃদ্ধা, দুর্বল আর একাকী মহিলা যার হাতে পানের পাতার দাগ আছে, হয়তো তার অতীতের সেই সবথেকে সুন্দর আর পবিত্র অংশটি ছিল যাকে সে হারিয়ে ফেলেছিল। এটা এমন একটা জিনিস যা সে দ্বিতীয়বার হারাতে পারত না। আর সেই সন্ধ্যায় নিজের আলিশান গাড়িতে বসে যখন তার অন্তরাত্মা ভেঙে গিয়েছিল, আরব এক সিদ্ধান্ত নিল, তাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে এবং যাই দাম দিতে হোক না কেন তাকে ঠাকুমাকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনতেই হবে নিজের জীবনে। পরের দিন সকালে যখন সূর্যের কিরণ মুম্বাইয়ের পুরনো বাড়িগুলোর উপর পুরোপুরি পড়েনি, আরব জেগেই ছিল। সে জানত না যে সে কখন ঘুমিয়েছিল, শুধু এটুকু মনে ছিল যে সে পুরো মাথায় তোলপাড় আর শরীরে এক বিশাল ভার নিয়ে শুয়ে পড়েছিল। কিন্তু এক অদ্ভুত অস্থিরতা তাকে তখনই জাগিয়ে দিচ্ছিল। তাকে সত্যিটা জানতেই হতো। ফোনে তার ডিটেকটিভ বন্ধু রোহানের মেসেজ এলো, আমি কিছু সূত্র পেয়েছি, 9টার সময় ওর্লির পাশের ক্যাফেতে দেখা করো। আরফ পড়ল এবং তার বুক দমে গেল। একই সাথে আশা আর ভয়ের ঢেউ তার সারা শরীরে খেলে গেল। সে তাড়াতাড়ি তৈরি হলো এবং সেই জায়গার দিকে গাড়ি ছোটাল। ক্যাফেটি একটি শান্ত গলিতে ছিল, এমন এক জায়গা যেখানে মানুষ সেই সব কথা বলতে আসে যেগুলো জোরে বলা উচিত নয়। আরবের বন্ধু রোহান আগে থেকেই অপেক্ষা করছিল। সে রোগা পাতলা ছিল, চোখে মুখে কাজের ক্লান্তি। আরফকে আসতে দেখে রোহান মাথা নাড়ল এবং একটি পাতলা ফাইল তার দিকে বাড়িয়ে দিল। কিছু মানুষ সাবিত্রী দেবীকে মনে রেখেছে, রোহান বলল। আরব বসল, বুক দরফড় করছিল। আমি অনন্তপুর গ্রামে এক বয়স্ক মানুষের দেখা পেয়েছি। তিনি জানালেন যে সাবিত্রী দেবী আগে সেখানেই থাকতেন। তাদের কাছে অনেক জমি ছিল, গ্রামের জনবসতিপূর্ণ এলাকার অনেক একর জমি। রোহান একটু থামল, কিন্তু আরও অস্থির হয়ে উঠল। কিন্তু কি? কিন্তু সেই জমি তিনি নিজের ইচ্ছায় বিক্রি করেননি, তাকে আপন জনরাই বিক্রি করতে বাধ্য করেছিল। এই বাক্যটি আরবের মাথায় হাতুড়ির মতো লাগল। সে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। টেবিলে রাখা তার হাত কাঁদতে লাগল। রোহান আগে বলতে লাগল, তাকে বুঝিয়ে সুজিয়ে কাগজে টিপসই করিয়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল জমি বিক্রি করে শহরে বাড়ি বানাবে। তিনি অশিক্ষিত ছিলেন, আপনজনদের ওপর ভরসা করতেন। সই করার পর তাকে শহরে আনা হয়েছিল, কিন্তু সাথে রাখা হয়নি। তাকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছিল। এটা প্রায় 15-16 বছর আগের কথা। আরব কষ্টে ঢোক গিলল, যেন কাঁকড় গিলছে। 15 বছর, মানে যখন সে খুব ছোট ছিল। আরবের মন ডুবে গেল। এটাই সেই সময় যখন তার পরিবার শহরে এসেছিল এবং খুব দ্রুত ধনী হয়েছিল।
রোহানের আওয়াজ তার ভাবনাগুলোকে ভাঙল। সেই বৃদ্ধটি বললেন যে সাবিত্রী দেবীকে কাগজে সই করানোর লোকটা আর কেউ নয়, তারই নিজের ছেলে। আরফ স্তম্ভিত হয়ে গেল। তার ছেলে? রোহান মাথা নাড়ল, চোখে দ্বিধা ছিল। হ্যাঁ, বিক্রম মালহোত্রা। আরবের মাথায় যেন বিস্ফোরণ হল। সেই নাম, সেই পদবি, সেটা তার নিজের বাবা ছিলেন, যাকে সে সবসময় সম্মান করে এসেছে। সেই বাবা যে তাকে কাজ করতে শিখিয়েছে, যে তাকে ব্যবসার দুনিয়ায় চলতে শিখিয়েছে। আরফ টেবিলের ধারটা এত জোরে ধরল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। এটা কি নিশ্চিত? 3টে আলাদা আলাদা সূত্র থেকে তথ্য পেয়েছি, ভুল হতে পারে না। আরবের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার বাবা, তার নিজের বাবা, নিজের মাকে জমি বিক্রির জন্য ঠকালেন এবং তারপর তাকে শহরে এনে এক গৃহহীন ভিখারির মতো ফেলে দিলেন। আরবের বমি পাওয়ার মতো অনুভূতি হল। সে বুক ভরে শ্বাস নেওয়ার জন্য মাথা জানলার দিকে ঘোরাল। কখনো কখনো সত্যি শুধু কষ্ট দেয় না, বরং মনে করিয়ে দেয় যে পুরো জীবনটাই ওলটপালট হয়ে গিয়েছে। সে ধীরে গলায় জিজ্ঞেস করল, উত্তর শোনার ভয় নিয়ে, আর আমার মা, তিনি কি এতে জড়িত ছিলেন? রোহান অনেকক্ষণ চুপ থাকল। হ্যাঁ, লোকে বলে তোমার মাই জমির দাম ঠিক করেছিলেন আর কাগজের কাজগুলো করেছিলেন, কিন্তু মনে হচ্ছিল তিনি হয়তো এসব চাননি। কিন্তু বিক্রম নিজের জেদে অনড় ছিলেন, আর তারপরে এসব হয়ে গেল। আরবের মনে হলো যেন দুটি শক্তি তার কাঁধ দুটিকে বিপরীত দিকে টানছে। একদিকে মায়ের মমতাময়ী ছবি, অন্যদিকে বাবার ছবি, সেই কঠোর মানুষটি যাকে সে বিজনেসম্যানের স্বভাব মনে করত, কিন্তু কোনোদিন ভাবেনি যে সে নিজের মায়ের সাথে এতটা নিষ্ঠুর হতে পারে। সে আবার জিজ্ঞেস করল, গলা বুঝে আসছিল, জমি বিক্রির পর সাবিত্রী দেবী শহরে একাই ছিলেন? রোহান মাথা নাড়ল। বলা হয় যে শুরুতে তিনি কোনো এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে ছিলেন, কিন্তু পরে তারাও হাত সরিয়ে নেয়। শেষে তিনি ভাড়ার খোপড়ি আর সবজি বিক্রিতে নেমে আসেন। কেউ তাকে খুঁজতে আসেনি, কেউ খোঁজ নিতে আসেনি। তখন থেকে এখন পর্যন্ত এভাবেই চলছে। আরভ নিজের কোনোই টেবিলে রাখল এবং 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সে অনুভূতির এই জোয়ার সামলাতে পারছিল না। সে চিৎকার করতে চাইছিল, সবকিছু ভাঙতে চাইছিল, কিন্তু সবথেকে বেশি তার নিজের ওপর লজ্জা হচ্ছিল। এত বছর ধরে সে রেশমের বিছানায় শুচ্ছিল, সেই সাফল্যে বাস করছিল যার ভিত্তি তার পরিবার গড়েছিল। কিন্তু যদি সেই ভিত্তি তার ঠাকুমার চোখের জল আর একাকিত্বের ওপর দাঁড়িয়ে থাকে, তবে তার জীবনের দাম কি? ব্যাস, রোহান তার গলা নামিয়ে বলল, আমি আরও একটা কথা শুনেছি। গ্রামের পুরনো লোকেরা বলে যে যেদিন তিনি গ্রাম ছেড়ে আসছিলেন তিনি খুব কেঁদেছিলেন। নিজের সাথে শুধু কিছু জামাকাপড় আর একটা রুমাল এনেছিলেন, যাতে লেখা ছিল। আরফ চমকে উঠল। অক্ষরওয়ালা রুমাল, সেই একই রুমাল যা তার সিন্দুকে রাখা ছিল, তার ঠাকুমার শেষ স্মৃতি। সে নিজের চোখ বন্ধ করে নিল, মুষ্টি বন্ধ করল। অতীতের ছড়িয়ে থাকা টুকরোগুলো এখন এক হচ্ছে, এবং যে ছবিটা তৈরি হচ্ছে তা এতটাই কালো যে তা দেখে সে কেঁপে উঠল। আরফ চোখ খুলল। তার গলায় এক গভীর সংকল্প ছিল। রোহান, তুমি প্রতিটি জিনিসের খোঁজ নাও। আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব জানতে হবে, কিছু যেন বাদ না পড়ে। রোহান তাকে দেখল। তার দৃষ্টি গম্ভীর ছিল। আমি করব, কিন্তু আরব, তোমাকে তৈরি থাকতে হবে। এই সত্যি তোমার পুরো পরিবারকে তছনছ করে দিতে পারে। আরব এক দীর্ঘশ্বাস ছাড়ল, যেন নিজের ভেতরের সব হাওয়া বের করে দিচ্ছে। পুরো জীবন এটা না জেনে কাটানোর চেয়ে যে আমি কে আর কোথা থেকে এসেছি, এই যন্ত্রণা সহ্য করা ভালো। আর সেই সকালে যখন সূর্যের কিরণ ক্যাফের ছোট জানলা দিয়ে ভেতরে আসছিল, তখন আরবের মনে এক নতুন সংকল্প জন্ম নিল। আরবের চেহারা এখন আর সেই অহংকারী তরুণ বিলিয়নিয়ারের চেহারা ছিল না। এটি ছিল সেই মানুষের চেহারা যে নিজের অতীত, নিজের পরিবারের পাপ এবং নিজের সাথে নিজে লড়াই করার এক সফরে বেরিয়ে পড়েছিল। ক্যাফে থেকে বেরিয়ে আরভ গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে এক অদ্ভুত ভারাক্রান্ত ভাব এবং শূন্যতা দুটোই অনুভব করছিল। বুকে এমন যন্ত্রণা হচ্ছিল যেন তা ফেটে যাবে। সে গাড়ি চালাচ্ছিল, কিন্তু সে জানত না যে সে কোথায় যাচ্ছে। সামনে শুধু একটি লম্বা অন্তহীন রাস্তা ছিল। এখনই শোনা সত্যিটা তার মাথা গুলিয়ে দিচ্ছিল। তার বাবা, যাকে সে ৩০ বছর ধরে নিজের আদর্শ মনে করে আসছিল, তিনিই নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন এবং সেই জমি কেড়ে নিয়েছিলেন যাকে তিনি নিজের রক্ত ঘাম দিয়ে তৈরি করেছিলেন।
তার মা সেই কোমল মহিলা যার সম্পর্কে সে ভাবত যে তিনি কারো মনে কষ্ট দিতে পারেন না, তিনিও এক বৃদ্ধা মহিলাকে দিয়ে কাগজে সই করানোর ষড়যন্ত্রে সামিল ছিলেন। যে দুজনকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, যাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করত, যারা তার জীবন গড়েছিল, তারাই তার শেকড় কাটার লোক বেরোল। আরাফ নিজের গাড়ি শহরের হ্রদের ধারে একটা ফাঁকা জায়গায় থামাল। ইঞ্জিন বন্ধ করে সে মূর্তির মতো বসে রইল। দুপুরের হ্রদের জল একদম শান্ত ছিল, ঠিক যেন একটা আয়নার মতো, যা তার ভেতরের শূন্যতাকে দেখাচ্ছিল। মাঝে মাঝে হাওয়া বইলে জলে ছোট ছোট ঢেউ উঠত, ঠিক যেমন তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল যখনই সে সাবিত্রী দেবীর কথা ভাবছিল। চর খাওয়ার সময় তার সেই সহনশীল মুখটা তার মনে পড়ছিল তার সেই বাক্যটি, এই বুড়ো বয়সের জীবনে চর খাওয়ার অভ্যেস হয়ে গেছে। তার সেই ঝুঁকে পড়া শরীরটার কথা মনে পড়ছিল, যা কাঁধে সবজির বোঝা বয়ে বেড়াচ্ছিল। তার সেই ঝাপসা চোখগুলো মনে পড়ছিল, যেগুলোতে এখনও ভালো মানুষই অবশিষ্ট ছিল। আরবের মনে হচ্ছিল যেন সে কোনো গভীর খাদে পড়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত তার নিজের অবস্থানের ওপর গর্ব ছিল, গ্রামের ছেলে থেকে তরুণ টাইকুন হওয়ার এই সফরের ওপর গর্ব ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছিল যে এসবই বালির ওপর তৈরি প্রাসাদ, যা সত্যি সামনে আসতেই ভেঙে পড়বে। যে কথাটা তাকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছিল তা বাবা মায়ের আসল রূপ নয়, বরং এই তথ্যটি যে সাবিত্রী দেবী গত ২০ বছর ধরে নরকে বাস করছিলেন, অথচ সে সেই জমির টাকায় রাজকীয় জীবন কাটাচ্ছিল, যা তাদের কাছ থেকে প্রতারণা করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ফোন ভাইব্রেট হলো। রোহনের মেসেজ ছিল, আরও একটা তথ্য পাওয়া গেছে। সাবিত্রী দেবী প্রায় ১০ বছর আগে তোমার কোম্পানির অফিসে এসেছিলেন। তিনি রিসেপশনে বলেছিলেন যে তিনি তার ছেলে বিক্রমের সাথে দেখা করতে চান, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে আটকে দেয়। তারা বলে যে তিনি ভুল কোনো মানুষকে খুঁজছেন এবং তাকে তাড়িয়ে দেয়। আরাভ এটা পড়ল এবং তার বুক আরও জোরে কেঁপে উঠল। সেই রোগা পাতলা ঝুঁকে পড়া বৃদ্ধা মহিলা নিজের ছেলের কোম্পানির সামনে দাঁড়িয়েছিলেন এই আশায় যে হয়তো ছেলেটাকে খুঁজে পাবেন, আর তাকে একজন অপরিচিতের মতো তাড়িয়ে দেওয়া হলো। সে চোখ বন্ধ করে নিল, মাথা সিটের উপর ঠেকিয়ে দিল। কষ্ট এত বেশি ছিল যে সে কাঁদতে চাইছিল, কিন্তু চোখের জল চোখের কোণেই জমে রইল, বাইরে বেরোল না। কেন? শেষ পর্যন্ত বাবা মা এমনটা কেন করলেন? ঠাকুমাকে এই অবস্থায় কেন পৌঁছালেন? আর তারা তাকে কখনো কেন কিছু বললেন না? তার মনের একটা অংশ চাইছিল যে সে এখনই বাড়ি গিয়ে বাবা মায়ের কাছে জবাব চাইবে, কিন্তু অন্য অংশটি, যা সত্যিটা জেনে তা ছিল, সে জানত যে পুরোটা না জেনে এমনটা করলে সব এমনভাবে তছনছ হয়ে যাবে যা সে সামলাতে পারবে না। আরাফ জোরে নিঃশ্বাস ছাড়ল, গাড়ি স্টার্ট দিল আর বাবা মায়ের বাড়ির দিকে রওনা হলো। সেই বাড়িটি আজ যেন একটু অন্যরকম লাগছিল। সাধারণত সেটি বিলাসবহুল এবং উষ্ণতায় ভরা লাগত, কিন্তু আজ সেটি কংক্রিটের একটা ঠান্ডা খাঁচা মনে হচ্ছিল, যেখানে শুধু রহস্য দাফন করা আছে। তার মা লনে কাছে জল দিচ্ছিলেন। আরাফকে দেখে তিনি হাসলেন, কিন্তু তার চোখে সামান্য উদ্বেগ ছিল। বাবা, তুমি কিছু না বলেই চলে এলে। আরব মার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার দৃষ্টি শান্ত ছিল কিন্তু খুব গভীর, যেন সে তাদের ভেতরে তাকিয়ে জবাব খুঁজছে। মা, আমাকে বড় মা ঠাকুমা সম্পর্কে আরও কিছু জিজ্ঞেস করতে হবে। সুনিতার হাসি উধাও হয়ে গেল। তিনি জলের জগ নিচে রাখলেন। হাত থেমে গেল। আরব, আমি বলেছি না ওই ব্যাপারে কথা বলো না? না মা। আরবের গলা নিচু হয়ে গেল, কিন্তু তাতে এখন আর তিক্ততা ছিল না। আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন, আমি সব জেনে গেছি। সুনিতা ছেলের দিকে তাকালেন, তার চোখে ভয় খেলা করছিল। আমি কিছু লুকাচ্ছি না, পুরনো কথা ছেড়ে দাও। আরব মাথা নাড়ল। এটা পুরনো কথা নয়, এটা একজন রক্তমাংসের জ্যান্ত মানুষের কথা, একটা আসল জীবনের কথা। আমি জানতে চাই তিনি আমার জীবন থেকে গায়েব কেন হয়ে গেলেন। সুনিতা মুখ ফিরিয়ে নিলেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন, কিন্তু তার গলা কাঁপছিল। তুমি তখন খুব ছোট ছিলে, বুঝবে না। আরব মুষ্টিবদ্ধ করল হাত। এখন আমি ৩০ বছরের মা, আমি সত্যিটা জানার জন্য যথেষ্ট বড় হয়েছি। সুনিতা দীর্ঘ নীরবতায় ডুবে গেলেন। আরব নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। হাওয়া বইছিল আর শুকনো পাতা রাস্তায় খসখস করছিল। পরিবেশ জমে গিয়েছিল। শেষে তার মা বললেন, গলা এতই নিচু যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে, এটা তোমার বাবার জন্য হয়েছিল। এই একটা বাক্য আরবকে হাঁটুর ওপর বসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যদিও সে রোহনের কাছ থেকে এটা জানতে পেরেছিল, কিন্তু নিজের মায়ের মুখ থেকে এটা শোনা এমন ছিল যেন কেউ সরাসরি হৃদয়ে ছুরি বসিয়ে দিল। মা নিজের হাতের দিকে তাকালেন, গলা বুঝে আসছিল। সেই সময় তোমার বাবা শহরে বড় ব্যবসা করতে চেয়েছিলেন,
কিন্তু তার কাছে পুঁজি ছিল না। আর ঠাকুমার জমি। আরব মুঠি আরও শক্ত করল। তাহলে তিনি ঠাকুমাকে ওটা বিক্রি করতে বাধ্য করেছিলেন। সুনিতার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু তিনি কান্নার শব্দ আটকানোর চেষ্টা করলেন। তিনি বলেছিলেন যে এটা শুধু ধার, বলেছিলেন যে তিনি ঠাকুমাকে সাথে রাখবেন। কিন্তু তারপরে সব বদলে গেল। আরব তিক্ততার সাথে বলল, বাবা বদলে গেল। তার ভয় ছিল যে ঠাকুমার সাথে থাকা তার ব্যবসায় প্রভাব ফেলবে। তিনি হয়তো ভেবেছিলেন যে ঠাকুমা খুব বৃদ্ধা, গেয়েও দেখাশোনা করা কঠিন হবে। আর তারপর তিনি ঠাকুমাকে গ্রামে যেতে বললেন। কিন্তু তিনি তো জাননি তিনি হারিয়ে গিয়েছেন, তাই না? আরবের মনে হচ্ছিল যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ঠাকুমা গ্রামে যাননি, তিনি একা চলে গিয়েছিলেন। সে মাথা তুলল, চোখ লাল ছিল। মা, তাহলে গত 15 বছর ধরে ঠাকুমা কিভাবে বেঁচে আছেন? আপনারা কি তাকে খোঁজার চেষ্টা করেননি? মায়ের কথা শোনার পর আরব অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে কাঁদল না, কিন্তু তার নীরবতা যেন ঘরের সমস্ত হাওয়া শুষে নিল। সুনিতা ছেলেকে দেখে ছটফট করে উঠলেন, কিন্তু তিনি জানতেন যে এখন তাকে সান্ত্বনা দেওয়ার কোনো অধিকার তার নেই। তাদের বছরের পর বছরের নীরবতাই এই ট্র্যাজেডিকে আজকের বাস্তবে পরিণত করেছিল। যখন আরব ঘরের ভেতরে গেল, তার জুতোর শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল। ভারী কদম, যেন সত্যের দরজা খটখট করছে। তার বাবা বিক্রম মালহোত্রা ডাইনিং টেবিলে কোনো প্রজেক্টের ফাইল দেখছিলেন। আরবটে দেখে তিনি মাথা তুললেন। একটু অবাক হলেন যে ছেলে এই সময়ে এসেছে, কিন্তু মুখে সেই চিরচেনা শান্তি ছিল। আরফ, কি ব্যাপার, আজ তাড়াতাড়ি চলে এলে? ওই প্রজেক্টটার কি হলো? আরব তার দিকে তাকাল। জীবনে প্রথমবার সে তার বাবার মধ্যে সেই মজবুত মানুষটিকে দেখতে পেল না। তার বদলে সে এমন একজন মানুষকে দেখল যাকে সে চিনতে পারছে না। এমন একজন মানুষ যিনি একজন বৃদ্ধা মাকে নরক যন্ত্রণার জীবন কাটাতে বাধ্য করেছিলেন। সে তার সামনে বসে পড়ল। আওয়াজ এতটাই শান্ত যে ভয় লাগে। বাবা, আমাকে ঠাকুমা সম্পর্কে কথা বলতে হবে। বিক্রমের চেহারা সাথে সাথে বদলে গেল। কলম ধরা হাত থেমে গেল। এক মুহূর্তের জন্য, কিন্তু আরবের জন্য এটা দেখার জন্য যথেষ্ট ছিল যে তিনি কিছু লুকাচ্ছেন। তুমি হঠাৎ তার কথা কেন বলছো? তিনি নিজের গলা স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। কারণ আমি এক বৃদ্ধা মহিলার সাথে দেখা করেছি, যিনি অবিকল ঠাকুমার মতো দেখতে। তার হাতে হুবহু সেই একই চিহ্ন আছে, এবং আমাকে সত্যিটা জানতে হবে। বিক্রম কলম টেবিলে রাখলেন। চেহারা শক্ত হয়ে গেল। তোমারও সব কথায় কান দেওয়ার দরকার নেই, তিনি মারা গেছেন অনেক আগে। বাবা, আরফ প্রতিটি শব্দ চিবিয়ে বলল, যেন নিজের রাগ চেপে রাখছে। আমি জানি যে তিনি মরেননি। আমি জানি যে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি জানি যে তার জমি জোর করে বিকিয়ে দেওয়া হয়েছিল। আমি সব শুনে নিয়েছি, মাও বলে দিয়েছেন। এক মুহূর্তের স্তব্ধতা, এক গভীর নিঃশ্বাস, এবং তারপর এমন এক নিস্তব্ধতা যা যেন ছুরি দিয়ে কাটা যাচ্ছিল। বিক্রম উঠে দাঁড়ালেন, লিভিং রুমের দিকে গেলেন, তারপর আবার টেবিলের দিকে ফিরলেন, যেন পরিস্থিতি সামলানোর উপায় খুঁজছেন। কিন্তু আরবের দৃষ্টি খুব তীক্ষ্ণ ছিল, খুব শীতল ছিল, যা থেকে তিনি আর বাঁচতে পারছিলেন না। শেষে তিনি একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, আমি এমনটা করেছি, কিন্তু তুমি বিষয়গুলোকে এত সহজে দেখো না। সেই সময় পরিস্থিতি খুব কঠিন ছিল, আমাকে বেছে নিতে হয়েছিল। আরফ মাঝপথেই থামিয়ে দিল। আওয়াজ কান্না সিক্ত, কিন্তু ধারালো ছিল। বেছে নিতে হয়েছিল আমার আর ঠাকুমার মধ্যে, নাকি টাকা আর পরিবারের মধ্যে? বিক্রম চোখ শুরু করলেন। তুমি তখন বাচ্চা ছিলে, তুমি বুঝবে না যে হাতে কিছু না থাকা, কোনো সুযোগ না থাকা, কোনো ভবিষ্যৎ না থাকা কেমন লাগে। তোমার বাবা মাকে শূন্য থেকে শুরু করতে হয়েছিল, ওই জমিটাই সব ছিল। আরফ হাসল, কিন্তু সেই হাসিতে কেবল তিক্ততা ছিল। সব কার ছিল, আপনার নাকি ঠাকুমার? বিক্রম গলা চড়ালেন। তুমি বুঝছ না। না, আপনি বুঝছেন না। আরব সরাসরি তার চোখের দিকে তাকালো। আপনি গরিব হতে পারতেন, আপনার পুঁজির দরকার হতে পারত, কিন্তু আপনি তার শেষ আশ্রয়টা কেড়ে নিতে পারতেন না। আপনি ঠাকুমাকে খালি হাতে শহরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। 15 বছর ধরে তিনি একা বেঁচে আছেন, সবজি বিক্রি করছেন, অসুস্থ, দেখার কেউ নেই। আর আপনি এখানেই বিলাসবহুল বাড়িতে বসে আছেন, সেই টাকা দিয়ে যা ঠাকুমার জমি থেকে এসেছে। তার গলা ভেঙে আসতে লাগল, একটা চোখের জল তৈরি হচ্ছিল, কিন্তু সে তা গিলে নিল। বিক্রম মুখ ফিরিয়ে নিলেন, নিজেকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তার হাত কাঁপছিল। আমি এমনটা করতে চাইনি,
কিন্তু যদি না করতাম তবে আজ এই পরিবার এখানে থাকত না। আরাফ দাঁড়িয়ে পড়ল, তার রাগ আর কষ্ট ফেটে পড়ল। যদি আজকের দিনটা পাওয়ার জন্য ঠাকুমার পুরো জীবন বাজি রাখতে হয়, তবে কি আজকের এই দিনটা ন্যায়সঙ্গত? এটা কি সঠিক? এই প্রশ্নটি সেই দেওয়ালে গিয়ে ধাক্কা মারল যা বিক্রম বছরের পর বছর নিজের চারপাশে তৈরি করেছিলেন। তিনি চুপ করে রইলেন, দৃষ্টি মেঝেতে ছিল। সেই মুহূর্তে তিনি একজন চতুর ব্যবসায়ী মনে হচ্ছিলেন না, বরং একজন এমন বৃদ্ধ মানুষ মনে হচ্ছিলেন যিনি নিজের ভুলগুলোকে থামানোর চেষ্টা করছেন। তিনি ধীর গলায় বললেন, আমি তাকে অনেক বছর খুঁজেছি, কিন্তু তিনি দেখা দিতে চাননি। তিনি বারবার জায়গা বদলাচ্ছিলেন, তিনি ফিরে আসতে চাননি। আরাফ মাথা নিচু করে নিল, মনটা বসে যাচ্ছিল। তিনি ফিরে আসতে চাননি নাকি আসতে পারছিলেন না? তার মনে কত গভীর ক্ষত লেগেছিল যে তাকে নিজের ছেলের কাছ থেকে লুকিয়ে থাকতে হলো। বিক্রম জবাব দিলেন না, জবাবের প্রয়োজনও ছিল না। তার নীরবতাই সব বলে দিচ্ছিল। আরাফ তার বাবাকে দেখল, যে ব্যক্তিকে সে পূজা করত, এখন তার চোখে দয়া আর নিরাশা দুটোই ছিল। বাবা, আপনি কি জানেন যে ঠাকুমার আপনি ছাড়া আর কোনো ছেলে ছিল না? আপনি কি জানেন যে তিনি আপনার কোম্পানির বাইরে দাঁড়িয়েছিলেন শুধু আপনার একটা ঝলক দেখার জন্য, আর আপনার গার্ডরা তাকে অপরিচিত মনে করে তাড়িয়ে দিয়েছিল? বিক্রম স্তম্ভিত হয়ে গেলেন, তার চোখ বড় হয়ে গেল। এই ধাক্কা এতটাই আসল ছিল যে তা লুকানো যাচ্ছিল না। আপনার কি খবর আছে ঠাকুমা কিভাবে বেঁচেছিলেন? আপনি কি জানেন যে তিনি পচা সবজি খাচ্ছিলেন? আপনি কি জানেন যে তিনি বলেছিলেন এই বুড়ির জামানার চর খাওয়ার অভ্যাস হয়ে গেছে? এই শেষ বাক্যটি শুনে বিক্রম চেয়ারে ভেঙে পড়লেন, যেন আরাবের প্রতিটি শব্দ এক একটি আঘাত ছিল যা তার অবশিষ্ট শক্তিটুকুও কেড়ে নিল। আরাব ঘুরল, সে আর দেখতে পারছিল না। সে সরাসরি বাইরের দিকে চলে গেল। প্রতিটি কদম যেন তার নিজের হৃদয়কে পিষে দিচ্ছিল। আর যখন তার পেছনে দরজা বন্ধ হল, তখন একটা কথা একদম পরিষ্কার হয়ে গেল। এখন পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তাকে ঠাকুমাকে ফিরিয়ে আনতেই হবে, চাইলে এর জন্য পুরো পরিবারের সাথে লড়তে হবে। মা চুপ ছিলেন, বাবা চুপ ছিলেন। এটিই ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক জবাব। যখন আরাফ বাড়ি থেকে বেরোল, তার পা মন খানিক ভারী ছিল। বিকেলের হাওয়া তাজা ছিল, কিন্তু তার কাছে তা ধোঁয়ার মতো ভারী মনে হচ্ছিল। দম বন্ধ হয়ে আসছিল। সে সরাসরি নিজের গাড়ির দিকে গেল, পেছনে ফিরে তাকাল না। পেছন থেকে মায়ের দুর্বল গলার আওয়াজ এলো, আরাভ, তোমার বাবাকে দোষ দিও না। কিন্তু সে থামল না। এই জন্য নয় যে সে শুনতে চাইছিল না, বরং এই জন্য যে তার ভয় ছিল যদি সে ফেরে আর মায়ের লাল চোখ দেখে ফেলে, তবে সে দুর্বল হয়ে পড়বে। ঠিক সেই সময় যখন তাকে দুর্বল হওয়া চলবে না, তাকে শান্ত থাকতে হবে, সেই দৃঢ় সংকল্পকে বজায় রাখতে হবে যা পেতে তার ৩০ বছর সময় লেগেছে। সে গাড়িতে বসল, দরজা বন্ধ করল, কিন্তু সাথে সাথে স্টার্ট দিল না। সে মাথা সিটের ওপর ঠেকাল, চোখ বন্ধ করল আর একটা গভীর নিঃশ্বাস নিল, যাতে ভেতরে উথলে ওঠা আবেগের তুফানকে আটকাতে পারে। নিরাশা, কষ্ট, রাগ আর ঠাকুমার জন্য সেই ভালোবাসা যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। সেই নিস্তব্ধতায় সাবিত্রী দেবীর ছবি, সেই রোগা পাতলা মহিলা, কাঁধে ভারী ঝুড়ি, পানের দাগ, সেই নিষ্পাপ দাঁতহীন হাসি তার মাথায় একদম পরিষ্কার হয়ে গেল। আরাফ গাড়ি স্টার্ট দিল। সে নিজের পেন্টহাউসে গেল না, অফিসেও গেল না। সে গাড়ি সরাসরি সেই বাজারের দিকে ঘুরিয়ে দিল, যেন কোনো অদৃশ্য সুতো তাকে আর ওই বৃদ্ধা মহিলাকে জুড়ে দিচ্ছে, আর তাকে সেখানেই টেনে নিয়ে যাচ্ছে যেখান থেকে এই সব দুঃখ শুরু হয়েছিল। বিকেলের বাজার ফাঁকা হয়ে আসছিল, সবজিওয়ালারা তাদের ঝুড়ি গুটিয়ে নিচ্ছিল। দিনের শেষ বেচাকেনার আওয়াজ আর গাড়ির শব্দ মিশে যাচ্ছিল। ডুবন্ত সূর্যের শেষ আলো বাজারের মেঝের ওপর ছড়িয়ে থাকা জলের ওপর পড়ছিল। আরাফ সেই গলিতে গেল যেখানে ঠাকুমা বসতেন। সে এদিক ওদিক তাকালো, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তাদের ছোট জায়গাটা ফাঁকা ছিল। এক কোণে একটা প্লাস্টিকের টুল উল্টে পড়েছিল। তার বুক জোরে কেঁপে উঠল। এক অদ্ভুত ভয় তার মেরুদণ্ডে দৌড়ে গেল। সে পাশে মাংস বিক্রেতা এক মহিলার কাছে জিজ্ঞেস করল, আন্টি, ওই সাবিত্রী আম্মা কোথায়? মহিলা মাথা তুললেন। আরাফকে চিনতে পারলেন, কারণ সে আগেও সেখানে ঘোরাঘুরি করছিল। সাবিত্রী আম্মা আজ আসেননি, শুনেছি অসুস্থ, বুড়ো মানুষ তো। যেদিন ঠিক লাগে আসেন, যেদিন অসুস্থ থাকেন কুঁড়ে ঘরে পড়ে থাকেন। আরাফের মনে হলো কেউ যেন তার হৃদয়টা মুঠো করে চেপে ধরল। তার বাড়ি কোথায়? সে তাড়াতাড়ি জিজ্ঞেস করল, গলা কাঁপছিল। বস্তির শেষ প্রান্তে, নম্বর 14, ওই শেষের ভাঙা কুঁড়ে ঘরটা। ধন্যবাদ। আরব সেই সরু গলিতে দৌড়াল।
প্রতিটি কদমের সাথে তার হৃদয়ের বোঝা বাড়ছিল। সেই পুরনো বস্তি তাকে কাঁদিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন সে শেষ কুঁড়েঘরের সামনে পৌঁছাল, তখন কিছু মুহূর্তের জন্য থমকে গেল। যেমনই সে দরজা খুলবে, সে নিজেরই অতীতে পা রাখবে, সেই অতীত যাকে তার পরিবার দাফন করে দিয়েছিল। সে ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। কোনো জবাব নেই। সে জোরে কড়া নাড়ল, তবুও নীরবতা। এক শীতল ঢেউ তার শরীরে দৌড়ে গেল। সে দরজার ফাঁক দিয়ে উঁকি মারল। ভেতরে অন্ধকার ছিল। সে প্রতিবেশীকে জিজ্ঞেস করতে যাচ্ছিল, এমন সময় পাশের কুঁড়েঘর থেকে এক মহিলা মাথা বের করলেন। সাবিত্রী আমাকে খুঁজছেন? তিনি সকাল থেকে শুয়ে আছেন, দুপুরে খুব কাশছিলেন। আরব ধন্যবাদ জানালো এবং কাঁপতে থাকা হাতে দরজায় ধাক্কা দিল। দরজা বন্ধ ছিল না, ওটা এত সহজে খুলে গেল যে আরব চমকে গেল। ভেতরে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ভাব। টিনের ছাদ থেকে সামান্য আলো আসছিল। ফ্যান নেই, এসি নেই, আরামের কোনো জিনিস নেই। আর সাবিত্রী দেবী, তিনি পুরনো বাঁশের খাটে শুয়েছিলেন, একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে। তার শরীরটা এতটা কুঁচকে গিয়েছিল যে চাদরের মধ্যে প্রায় হারিয়ে গিয়েছিলেন। আরব কাছে গেল, বুকটা ড্রামের মতো বাজছিল। সে ধীরে ধীরে ডাকল, ঠাকুমা। তিনি সামান্য নড়াচড়া করলেন, চোখ খুললেন। তার ঝাপসা চোখগুলো তাকে দেখল। প্রথম মুহূর্তে চিনতে পারলেন না, কিন্তু কয়েক সেকেন্ড পর তার চেহারায় চিন্তার ভাঁজ ফুটে উঠল। হয়তো তার কালকের ঘটনা মনে পড়ে গেল। তিনি ওঠার চেষ্টা করতে লাগলেন। সাহেব, আপনি এখানে কেন এসেছেন? তার গলা এতটাই ফাটা আর দুর্বল ছিল যে শুনে কান্না চলে আসত। আরব নিচে ঝুঁকে তাকে সাহায্য করার জন্য হাত বাড়াল, কিন্তু তিনি একটু পিছিয়ে গেলেন। হয়তো তার ভয় ছিল যে সে তাকে আবার বিরক্ত করবে অথবা চিৎকার করবে। তার এই আচরণ আরবের মন ভেঙে দিল। উঠবেন না, আমি শুধু দেখতে এসেছিলাম আপনি ঠিক আছেন কিনা। তিনি তার দিকে তাকালেন, চোখে বিস্ময়, ভয় আর এক অদ্ভুত অসহায়তা ছিল। আমি ঠিক আছে, শুধু একটু জ্বর, কাল আবার বিক্রি করতে যেতে পারবো। সেই পুরনো বাক্য এইবার এটি পৃথিবীর যে কোনো অভিযোগের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক লাগল। আরব বিছানার পাশে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে পড়ল। মাথা এতটাই নিচু করে নিল যে সে তার সাথে চোখে চোখ মেলাতে পারছিল না। তার গলা ভেঙে গেল। ঠাকুমা, আমাকে মাফ করে দিন। তিনি পলক ফেললেন। এটা পরিষ্কার ছিল যে তিনি বুঝতে পারছিলেন না কেন একজন ধনী স্যুট বুট পরা মানুষ এখানে এসে একজন গরিব বুড়ির কাছে ক্ষমা চাইছে। আরব বলল, ঠাকুমা, কাল আমি রাগে ছিলাম, আমি ভুল করেছি। আমাকে আপনাকে চড় মারা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন যে আমি আপনাকে কষ্ট দিয়েছি। তিনি ঠোঁট দিয়ে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। জোয়ান ছেলে, রক্ত গরম, এমন হয়। আমার অভ্যাস আছে, আমার অভ্যাস আছে। মাত্র 3টি শব্দ, কিন্তু আরবের বুক চিরে দিল। সে ধীরে ধীরে তার হাতটা ধরল। এত বছরে প্রথমবার সে ওই হাতগুলোর দুর্বলতা অনুভব করল। এই হাতগুলোই তাকে বড় করেছিল। যদি ইনি সত্যিই তার ঠাকুমা হন, তবে এই হাতগুলোই শৈশবে তাকে খাবার খাইয়েছিল, আঙুল ধরে চলতে শিখিয়েছিল, আর রাতে ভয় পেলে তাকে বুকে জড়িয়ে ধরত। আরবের গলা বুঝে এলো, সাবিত্রী আম্মা, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি তার দিকে তাকালেন। মুখে সামান্য সন্দেহ ছিল। কি কথা? সে গভীর নিঃশ্বাস নিল, এতটাই গভীর যেন পুরো জীবনে সাহস সঞ্চয় করছে। আপনি কি আগে অনন্তপুর গ্রামে থাকতেন? তার হাত থেমে গেল, চোখে চঞ্চলতা এলো। এক সত্যি যা তিনি লুকিয়ে রেখেছিলেন তাকে কেউ স্পর্শ করেছে। আরফের গলা কাঁপতে লাগল। আপনার কি কোনো নাতি ছিল যার নাম আরফ ছিল? সাবিত্রী দেবী তাকে অনেকক্ষণ দেখলেন, খুব গভীর থেকে, যেন বার্ধক্যে স্তর ভেদ করে, বছরের পর বছরের ক্ষতি ভেদ করে সেই মুখটার মুখোমুখি হচ্ছেন যাকে তিনি কখনো মুখে মুখে মনে রাখতেন যখন সে ছোট ছিল। আর সেই মুহূর্তে তার চোখে জল ভরে এলো। সেই ছোট কুঁড়েঘরটা নীরবতারে ডুবে গেল। শুধু হাওয়ার শব্দ আর আরবের হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। সাবিত্রী দেবী পলকহীনভাবে তাকে দেখছিলেন। তার বুড়ো চোখে এক অদ্ভুত চমক ছিল, বিস্ময়, ঘাবড়ে যাওয়া আর কষ্টের মিশ্রণ, যেন কেউ হঠাৎ কয়েক দশকের পুরনো স্মৃতিকে নাড়িয়ে দিয়েছে। আরফ চুপচাপ বসে রইল। জোরে নিঃশ্বাস নেওয়ার সাহসও ছিল না। তার ভয় ছিল যদি সে চাপ দেয় তবে তিনি নিজের মনের দরজা বন্ধ করে নেবেন। কিন্তু এটাও ভয় ছিল যে যদি সে এখনই না বলে তবে এই মুহূর্তেটি হাত থেকে বেরিয়ে যাবে। তার আওয়াজ এতটাই নিচু হয়ে গেল যেন কেবল নিঃশ্বাস অবশিষ্ট আছে।
আপনি কি তাকে আমার পুচকে রাজকুমার বলে ডাকতেন? তিনি কেঁপে উঠলেন। এক শিহরণ তার শরীরের মধ্য দিয়ে দৌড়ে গেল, এতটাই হালকা যে অন্য কেউ হয়তো দেখতে পেত না। কিন্তু আরফ, যে তার প্রতিটি নড়াচড়া দেখছিল, তার কাছে এটি বিদ্যুতের মতো পরিষ্কার ছিল। একটা চোখের জল তার কুচকানো গালে গড়িয়ে পড়ল, কিন্তু তিনি জবাব দিলেন না। হয়তো তার মধ্যে এখনও সেই কথাটিকে মেনে নেওয়ার সাহস ছিল না, যা তার হৃদয় চিৎকার করে বলছিল। আরফ মাথা নিচু করে নিল। 2 হাত উত্তেজনায় একে অপরকে কামড়ে ধরছিল। ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি শুধু সত্যিটা জানতে চাই। তিনি চোখ বন্ধ করে নিলেন, এক গভীর নিঃশ্বাস নিলেন, যেন পার্থক্যের অবশিষ্টটুকু শক্তি সঞ্চয় করছেন। তারপর তিনি চোখ খুললেন আর সরাসরি তার দিকে তাকালেন। তুমি এসব কেন জিজ্ঞেস করছ? তার গলা দুর্বল ছিল, কিন্তু পরিষ্কার ছিল। আরাফ ঢোক গিলল, নিজের আওয়াজকে কাঁপানো থেকে আটকানোর চেষ্টা করল। কারণ আমার মনে হয় যে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি। কারণ আমার আপনার শাড়ি ধেতে আসা পানের গন্ধ মনে আছে, আমার আপনার গান লড়ি মনে আছে, আর আমার এই চিহ্নটা মনে আছে। সে ধীরে ধীরে তার কবজি ধরল। তিনি পাল্টাপাল্টিতে পিছিয়ে গেলেন, কিন্তু যখন দেখলেন যে সে শুধু দেখছে, তখন থেমে গেলেন। পানের পাতার মতো সেই চিহ্নটি ছুঁতে আরাফের আঙুলগুলো কাঁপতে লাগল। সেই চিহ্ন যা তার ছোটবেলার স্মৃতিতে গভীরভাবে খোদাই করা ছিল। অনেকক্ষণ পর তিনি এক ধীর দীর্ঘশ্বাসের মতো স্বরে বললেন, দুনিয়ায় একই রকম চিহ্ন অনেক হয় বাবা। এই কথাটি শুনতে সাধারণ লাগছিল, কিন্তু তার গলায় এক অজানা ভয় ছিল, খুলে যাওয়ার ভয়, মনে করার ভয়, সেই কথাটিকে স্বীকার করার ভয়, যাকে তিনি বছরের পর বছর দাফন করে রেখেছিলেন। আরব মাথা নাড়ল। না ঠাকুমা, এতটা একরকম হওয়া সম্ভব নয়। ছোটবেলায় আমি আপনার কোলে মাথা রেখে ঘুমাতাম। জ্বর হলে আপনি এই হাত আমার কপালে রাখতেন। আমার পানের বন্ধও মনে আছে, আর সেই কথাগুলো যা আপনি আমাকে ঘুম পাড়ানোর সময় বলতেন। সে একটি শব্দ ধীরে ধীরে বলছিল, যেন জমে থাকা বরফ কাটছে। ঘুমিয়ে পড় আমার বাচ্চা, তোর ভবিষ্যৎ রাজার মতো হবে। কাল আমি তোর জন্য পুকুর থেকে মাছ আনব। সাবিত্রীর পুরো শরীর জমে গেল। আরাফ এবার তা লুকাতে পারল না। তার গলা ভেঙে গেল। আরাফ, মাত্র একটি নাম, কিন্তু এটাই সেই নাম যার জন্য দুজনেই প্রায় ২০ বছর অপেক্ষা করেছিলেন। আরাফ লাফিয়ে দাঁড়িয়ে পড়ল, বুক ফাটানোর মতো অবস্থা। ঠাকুমা? সে তার কাছে গেল, ঠোঁট কাঁপছিল। আপনি কি আমার বড় মা? আপনিই কি তিনি? তিনি তাকে দেখলেন। চোখ ঝাপসা ছিল, কিন্তু সেই মুহূর্তে একদম পরিষ্কার ছিল, যেমন সেই সন্ধ্যায় হতো যখন তিনি তাকে খালের ধারে নিয়ে যেতেন। তার 2 হাত উপরে উঠল কাঁপতে কাঁপতে আরাফের মুখ স্পর্শ করার জন্য, যেন তার ভয় ছিল যে যদি জোরে ছোঁন তবে সে স্বপ্নের মতো গায়েব হয়ে যাবে। হে ভগবান, এ তো আমার আরফ! তার গলা পুরোপুরি ভেঙে গেল, গলায় আটকে গেল। আরফ তার হাত দুটি শক্ত করে ধরে নিল। তার চোখের জল তার বুড়ো হাতগুলোর ওপর পড়তে লাগল। ঠাকুমা, আমি এখানে। তিনি তার মুখের প্রতিটি রেখা স্পর্শ করলেন, কাঁদতে কাঁদতে আর হাসতে হাসতে। তার হাসি কাঁপছিল, যেন বিশ্বাস করতে পারছেন না। কত বড় হয়ে গেছিস, মুখটা কত জ্বলজ্বল করছে, ছোটবেলার থেকে একদম আলাদা। তারপর তিনি গভীর নিঃশ্বাস নিলেন, তার হাত এমনভাবে ধরলেন যেন ভয় আছে যে সে আবার গায়েব হয়ে যাবে। ঠাকুমা তোকে অনেক খুঁজেছে, অনেক মনে করেছে, কিন্তু আমি তোর কাছে আসার সাহস করতে পারিনি। আমার ভয় ছিল। কিসের ভয় ঠাকুমা? আরফ বুঝে আসা গলায় জিজ্ঞেস করল। তিনি মাথা নিচু করে নিলেন, কাঁধ কাঁপছিল। তোর বাবার ভয়, এই ভয়ের কথা যে তুই আমাকে চিনতে পারবি না, এই ভয়ের কথা যে আমি তোর জীবনে বিপদ হয়ে দাঁড়াব। আরফ তার কাঁধ ধরল, হৃদয় কষ্টে মোচড়ে যাচ্ছিল। না ঠাকুমা, আমি ভুল ছিলাম যে আমি আপনাকে খুঁজিনি, আমি ভুল ছিলাম যে আমি মেনে নিয়েছিলাম আপনি নেই। না, তিনি তার হাত শক্ত করে ধরলেন, গলা ভরে এলো। তোর ভুল নেই, এটা বড়দের ভুল, নাসিবের ভুল। এই বাক্যটি আরবের বুকে চেপে রাখা সমস্ত বাঁধ ভেঙে দিল। যে দুঃখ সে সত্যিটা জানার পর চেপে রেখেছিল, তা বন্যার মতো বয়ে বেরোল। সে নিজের মাথা তার হাতের ওপর রাখল, এক বাচ্চার মতো কাঁপানো গলায় বলল, ঠাকুমা, ও ঠাকুমা,
আমি কি আপনাকে আমার সাথে নিয়ে যেতে পারি? এখন আমি আপনাকে আর একা থাকতে দেব না, কক্ষনো না। তিনি চোখের জলের মাঝেই হাসলেন, এক এমন হাসি যা তার শৈশবের পুরো আকাশটা ফিরিয়ে আনল। কিন্তু সেই হাসিতে এমন এক কষ্টও ছিল যা লুকানো যাচ্ছিল না। তোর জীবনে ঢুকে ঠাকুমা খুব খুশি, কিন্তু তোর পরিবার আছে, তোর বাবা আছেন। আরফ তার হাত ধরল, চোখে দৃঢ় সংকল্প ছিল, ঠাকুমা, আজ থেকে আমি আপনাকে বেছে নিয়েছি, বাবার সাথে আমি নিজেই বুঝে নেব। জানলার বাইরে বিকেলের শেষ আলো সেই ছোট ঘরে আসছিল। দুই প্রজন্ম, এক বৃদ্ধ, এক তরুণ, কিন্তু একই সুতোয় বাঁধা। এক সম্পর্ক যা ভেঙে গিয়েছিল এখন আবার জুড়ে গেল। সেই মুহূর্তের পর সেই ছোট কুড়ে ঘরটা একটু উজ্জ্বল মনে হতে লাগল, যদিও বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল। আরব এখনও তার হাত ধরেছিল, যেন যদি একটু আলগা ছেড়ে দেয় তবে তিনি হাওয়ায় মিলিয়ে যাবেন। ঠাকুমা আবার তার মুখ স্পর্শ করলেন। হঠাৎ তার আঙুলগুলো সেই জায়গায় থেমে গেল যেখানে কাল সে চড় খেয়েছিল। তিনি আরফকে দেখলেন, চোখে কষ্ট ছিল কিন্তু কোনো অভিযোগ ছিল না। তুই আমাকে মারলি, খুব লেগেছিল, তিনি খুব ধীরে বললেন। আরব মাথা নিচু করে নিল, আবার চোখের জল পড়তে লাগল। আমাকে ক্ষমা করে দিন, যদি আমি জানতাম যে আপনি। তিনি তার কথা থামিয়ে দিলেন, তার মুখে হাত রাখলেন, মাথা নাড়লেন। এখন আর কিচ্ছু বলো না, কিছু জিনিস সহ্য করার এই বুড়ির অভ্যেস আছে। আমাকে অবহেলা করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, চড় মারা হয়েছে, আমি বেঁচে গেছি। আমার সবচেয়ে বেশি ভয় ছিল যে তুই আমাকে ভুলে যাবি। এই কথাটি আরবের হৃদয় নিংড়ে নিল। সে তার হাত আরও শক্ত করে ধরল। ঠাকুমা, আপনি আমাকে এত মনে করতেন, তবে আমার কাছে কেন এলেন না? সে অনুতাপের সাথে জিজ্ঞেস করল। তিনি মাথা নিচু করে নিলেন, ঠোঁট কাঁপল। আমি এসেছিলাম, কিন্তু প্রতিবার তোর কোম্পানির সামনে দাঁড়িয়ে ভয় পেয়ে যেতাম। ভয় ছিল যে তুই বদলে গেছিস, ভয় ছিল যে তোর নতুন জীবনে এই গরিব বুড়ির কোনো জায়গা হবে না, ভয় ছিল যে লোক আমাকে ভিক্ষারিণী ভাববে আর তোকে লজ্জিত হতে হবে। ঠাকুমা, আরবের গলা বুঝে এলো, আপনি আমার জন্য কখনো বোঝা ছিলেন না। তিনি তার গাল স্পর্শ করলেন, চোখ কুঁচকে হাসলেন, কিন্তু সেই হাসিতে চোখের জল ছিল। কিন্তু তুই জানিস না, তোর বাবা আমার ওপর খুব রেগেছিলেন। তিনি বলেছিলেন যে আমি গয়, কিছু বুঝি না। আমার ভয় ছিল যে আমার আসার কারণে তিনি তোকে বিরক্ত করবেন, তাই আমি দূরে ছিলাম। বাবার কথা আসতেই পরিবেশ আবার ভারী হয়ে গেল। আরব গভীর নিঃশ্বাস নিল, সমস্ত সাহস সঞ্চয় করল। ঠাকুমা, আমি ওই জমির ব্যাপারটা জানি। ঠাকুমা থমকে গেলেন, তার চোখে ঘাবড়ে যাওয়ার ভাব এলো, যেন কোনো পুরনো ক্ষত স্পর্শ করা হয়েছে। আমি সব জানি। বাবা আপনাকে বাধ্য করেছিলেন, জমি বিকিয়ে দিয়েছিলেন, আর তারপর আপনাকে শহরে সহায় সম্বলহীনভাবে ছেড়ে দিয়েছিলেন। এটা কি সত্যি? তিনি চুপ করে রইলেন, এক এমন নীরবতা যা যে কোনো জবাবের চেয়ে বেশি ভারী ছিল। শেষে তিনি এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, দৃষ্টি কোথাও দূরে অতীতের কষ্টে হারিয়ে গেল। ওই জমিটা তোর দাদাজির স্মৃতি ছিল, ছোট ছিল, কিন্তু ওটাই আমার ঘর ছিল, ওটাই আমার সব ছিল। তোর বাবা শহরে এলেন, বললেন খুব সমস্যা, টাকা চাই, বললেন পরে কিনে নেবেন, বললেন ঘর বানাবেন, একসাথে থাকব। তার গলা আটকে গেল। আমার নিজের ছেলের উপর এত বিশ্বাস ছিল যে আমি কাগজ না দেখেই সই করে দিয়েছিলাম। তিনি যেখানে আঙুল রেখেছিলেন। আমি বুড়ো আঙুলে ছাপ দিয়ে দিলাম। আরব শুনছিল, আর ওর মনে হচ্ছিল কেউ যেন ছুরি দিয়ে ওর কলিজা কাটছে। তারপর কি হলো দাদি, সই হওয়ার পরে? তোমার বাবা বলল আমি দেহাতি, গেঁয়ো, আমার উপস্থিতিতে লোকে হাসাহাসি করবে। তোমার মা বলল আমি যেন গ্রামেই থাকি, ওরা টাকা পাঠাবে। কিন্তু আমি মানা করে দিলাম, আমার রাগ হয়েছিল। আমি চলে এলাম, ভেবেছিলাম ওরা খুঁজতে আসবে, কিন্তু ২০ বছর হয়ে গেল, কেউ আসলো না। ওনার গলা ধীর হতে হতে কাঁপতে লাগল। আমার মনে হলো আমার কোনো ছেলেই নেই। আরবের চোখ জ্বলতে লাগল। ও চিৎকার করতে চাইছিল, দেয়ালে ঘুষি মারতে চাইছিল, কিন্তু ওকে শান্ত থাকতে হতো, কারণ দাদির ওর শক্তির প্রয়োজন ছিল। ও ধীরে কিন্তু শক্তভাবে বলল, দাদি, আজ থেকে আমি আপনাকে বাড়ি নিয়ে যাব, এখন আপনি আর এখানে থাকবেন না।
উনি ওনার ভাঙাচোরা কুড়ে ঘরটির দিকে তাকালেন, যেখানে উনি 2 দশক একটা ছায়ার মতো কাটিয়েছিলেন। তারপর মাথা নাড়লেন। আমার অভ্যাস হয়ে গেছে বেটা, দারিদ্র্যের, একাকিত্বের। আমার ভয় হয় আমি তোমার জীবনে ওলটপালট করে দেব। আরব ওনার কাঁধ ছুল। ওলটপালট হলে হোক, কিন্তু আপনাকে এভাবে বাঁচতে দেওয়া আমি আর করতে পারব না। উনি ওঠার চেষ্টা করতেই জোরে কাশি আসলো, পুরো শরীর কেঁপে উঠল। আরব ঘাবড়ে গিয়ে ওনাকে ধরল। কাশি কতদিন ধরে? ব্যাস সামান্য ঠান্ডা লেগেছে বেটা। না, আমি আপনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। উনি ওর হাত ধরে নিলেন ঘাবড়ে গিয়ে। না, হাসপাতাল না, অনেক টাকা লাগে বেটা। আরব ওনার চোখের দিকে তাকালো। দাদি, আমি আপনার নাতি, আপনার জীবনের চেয়ে দামি কোনো টাকা নেই। উনি চুপ হয়ে গেলেন। অনেকক্ষণ পর উনি খুব ধীরে মাথা নাড়লেন। আরব ওনাকে সাহারা দিয়ে উঠালো। ওনার শরীর এতটাই হালকা ছিল, এতটাই নাজুক, যে মনে হচ্ছিল বাতাসে উড়ে যাবে। আরব ওনাকে সেই অন্ধকার কুঠরি থেকে বাইরে নিয়ে আসলো। বাইরে গলির আলো জ্বলে উঠেছিল। সেই হলুদ আলোয় 2টো অবয়ব ছিল, একটি বৃদ্ধ ও দুর্বল, অন্যটি যুবক ও মজবুত। কিন্তু এখন দুজনেই অতীত আর ভবিষ্যতের দায়িত্ব সাথে নিয়ে চলছিল। যখন আরাফ দাদিকে নিয়ে বাইরে বেরোল, ও প্রতিটি পদক্ষেপ এত সাবধানে ফেলছিল যেন কোনো দামি জিনিস নিয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়ায় দাদি কাঁপতেই আরাফ ওর দামি কোটটি ওনার কাঁধে দিয়ে দিল। উনি কোটটি ছুঁয়ে ধীরে বললেন, দামি হবে, নোংরা হয়ে যাবে। আরাফ একটা দুঃখভরা হাসির সাথে বলল, আপনার স্বাস্থ্যের চেয়ে দামি কিচ্ছু নেই। গাড়িতে বসার সময় উনি ইতস্তত করলেন, এমন গাড়িতে কখনো বসিনি, নোংরা হয়ে যাবে। এই গাড়ি আমার দাদি, নোংরা হোক বা পরিষ্কার তাতে কিচ্ছু যায় আসে না। যায় আসে এটাতে যে আপনি এতে বসেছেন, আপনি এর হকদার। হকদার শব্দটা শুনে ওনার চোখ ভরে আসল। হয়তো বছরের পর বছর কেউ ওনার জন্য এই শব্দ ব্যবহার করেনি। গাড়ি যখন চলল, উনি জানলা দিয়ে বাইরের ছুটন্ত শহরকে ভয় আর বিস্ময় নিয়ে দেখছিলেন। ওনার জীবন শুধু ওই কুঠুরি আর বাজার পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আরাফ দেখল উনি কোটের কোণা শক্ত করে ধরে আছেন। ভয় পাবেন না দাদি, আমি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, এখন আর ওই কুঠুরিতে ফিরে যেতে হবে না। কিন্তু তোমার বাড়ির লোক মানবে? যদি কেউ না মানে তবে আমি আপনার জন্য লড়ব। বেটা, ঝগড়া করো না, আমার বয়সই বা আর কত, তুমি সাথে আছো এটাই যথেষ্ট। না দাদি, এটা যথেষ্ট নয়। যা আপনি 20 বছর সহ্য করেছেন তার ক্ষতিপূরণ কেউ করতে পারবে না। বার্ধক্যে ক্ষতিপূরণ নয়, শুধু ভালোবাসা চাই বেটা। এই কথাটি আরাফের মনে আবার আঘাত করল। শহরের একটি বড় প্রাইভেট হাসপাতালে, যেখানে সবকিছু পরিষ্কার আর চকচকে ছিল, দাদি ধাঁধিয়ে গেলেন। জায়গাটা তো খুব দামি লাগছে, উনি ফিসফিস করলেন। টাকার চিন্তা করবেন না দাদি, আরাফ বলল। ডাক্তার জানালেন যে ওনার সামান্য নিউমোনিয়া আর পুষ্টির অভাব আছে, কিন্তু যত্নে থাকলে ঠিক হয়ে যাবেন। আরাফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওনাকে একটি প্রাইভেট রুমে শিফট করা হলো। নরম বিছানায় শুয়ে দাদি বললেন, ওহ, বিছানাটা কত নরম, আমার তো বাঁশের চাটাইয়ের অভ্যাস। আরাফ হাসল, কিন্তু ওর চোখে জল ছিল। এখন থেকে বাঁশ নয়, শুধু আরাম পাবেন। উনি ঘুমিয়ে পড়লে আরাফ ওনাকে মন ভরে দেখল। এখন ওকে একটা বড় কাজ করতে হবে, দাদিকে বাড়ি নিয়ে যাওয়া আর বাবা মায়ের মুখোমুখি হওয়া। ও হাসপাতালের বাইরে থেকে মাকে ফোন করল। মা, দাদি আমার সাথে আছে, হাসপাতালে আছে, আমি কাল ওনাকে বাড়ি নিয়ে আসছি। ফোনের ওপাশ থেকে নিস্তব্ধতা নেমে আসল। তারপর মায়ের কান্নার শব্দ শোনা গেল। ঠিক আছে বেটা, নিয়ে আয়, যাই হোক আমি তোর সাথে আছি। কিন্তু মা সতর্ক করে দিলেন, সত্যি কখনো কখনো প্রতারণার চেয়ে বেশি কষ্ট দেয় আরব, তৈরি থাকিস। আরব রাতভর হাসপাতালে দাদির পাশে বসে রইল। পরদিন সকালেও তাড়াতাড়ি উঠল। দাদির জন্য নতুন জামা কাপড় আর নাস্তা নিয়ে আসলো। দাদি উঠলে ওনাকে বেশ ভালো দেখাচ্ছিল। আমরা কোথায় যাচ্ছি? উনি জিজ্ঞেস করলেন। আমার বাড়ি, আমি আপনার জন্য ঘর তৈরি করেছি। উনি ঘাবড়ে গেলেন। না, আমি তোমাকে আর তোমার বাবাকে বিরক্ত করতে পারবো না। আপনি বিরক্ত করবেন না, আমার আপনাকে প্রয়োজন। ওনার চোখে আশার একটা আলো জ্বলে উঠল। সত্যি? হ্যাঁ। ডিসচার্জের প্রক্রিয়া তাড়াতাড়ি হয়ে গেল। যখন গাড়ি আরফের পেন্টহাউস বিল্ডিংয়ের সামনে থামল, দাদির চোখ কপালে উঠল। এত বড় জায়গা? ভেতরে চলুন দাদি। উনি ওনার প্লাস্টিকের চটিগুলোর দিকে তাকিয়ে ইতস্তত করলেন। মেঝে নোংরা হয়ে যাবে,
আরাভ ওনার হাত ধরল। আমার শৈশব গড়ার চেয়ে দামি এই মেঝে নয়। যেমনই ওরা লনি পৌঁছল, লিফট খুলল আর সামনে বিক্রম মালহোত্রা দাঁড়িয়েছিলেন নিজের ছেলের সাথে। নিজের মাকে দেখে ওনার পায়ের তলার মাটি সরে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরাভ, তুমি এটা কি করছো? বিক্রম তোতলাতে লাগলেন। আরাভ দাদির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। আমি দাদিকে বাড়ি নিয়ে আসছি বাবা। বিক্রমের মুখ রাগে আর ভয়ে লাল হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছো? ওনাকে এখানে কেন এনেছো? এটা আমার বাড়ি, আর আমি ঠিক করব কে থাকবে। আরফ মুঠো শক্ত করল। আপনি ঠিক করবেন না, আপনি অনেক ভুল করেছেন, এখন শুধরানোর সময়। দাদি পেছন থেকে কাঁপতে কাঁপতে বললেন, বিক্রম বেটা। বিক্রম নজর সরিয়ে নিলেন। ওকে নিয়ে যাও আরফ, এই বাড়ি ওনাকে গ্রহণ করবে না। আরফ চিৎকার করে বলল, তাহলে এই বাড়ি আমাকেও গ্রহণ করবে না। লনে নিস্তব্ধতা নেমে আসলো। আরফ বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি সেই পিতাকে স্বীকার করি না যে নিজের মায়ের সাথে এমন করতে পারে। এটা আরফের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা ছিল। এখন পিছিয়ে আসার কোনো পথ ছিল না। আমি সেই পিতাকে স্বীকার করি না যে এমন কথা বলতে পারে। এই একটি বাক্য বিলাসবহুল লবির নিস্তব্ধতাকে আরও গভীর করে দিল। সেখানে উপস্থিত প্রতিটা মানুষ, রিসেপশনিস্ট, গার্ড, এমনকি যাতায়াতকারী কিছু বাসিন্দাও দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। এটি শুধু একটি পারিবারিক তর্ক ছিল না, এটি ছিল কয়েক দশকে চাপা পড়ে থাকা সত্যের আগ্নেয়গিরি বিস্ফোরণ। সাবিত্রী দেবী কাঁপতে লাগলেন। উনি ওনার ছোট কুচকানো হাত দিয়ে আরবের শার্টের আস্তিন শক্ত করে ধরে নিলেন। ওনার গলা ভয়ের চোটে তোতলাচ্ছিল। আরব বেটা, এমন বলো না, যাই হোক ও তোমার বাবা, ওনাকে অপমান করো না। কিন্তু আরব ওনার হাতের ধরাটাকে আরও মজবুত করে নিল, যেন ওনাকে এটা বিশ্বাস করাতে চাইছিল যে এখন ওনার আর ভয় পাওয়ার দরকার নেই। ও নিজের দাদির দিকে তাকালো, আর তারপর আবার নিজের বাবার দিকে। ওর নজর আগুনের গোলার মতো জ্বলছিল। বাবা, সম্মান অর্জন করতে হয়, আর আজ আপনি তা হারিয়ে ফেলেছেন। যদি বাবা ভুল হন তবে ওনাকে শুধরাতে হবে। এখন আর কেউ, আমি আবারও বলছি, কেউ আমার দাদির অপমান করবে না। বিক্রম মালহোত্রার চোখে রাগ ছিল, কিন্তু তার পেছনে কোথাও একটা ফাটল দেখা দিতে শুরু করেছিল। সেই ফাটল যা সেই ভয় থেকে জন্মেছিল, যাকে উনি বছরের পর বছর লুকানোর চেষ্টা করছিলেন। আরব, উনি নিজের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন, কিন্তু তাতে আগের মতো আর সেই অধিকার ছিল না। তুমি আমার সাথে কোন সুরে কথা বলছ? তুমি জানো না সেই সময় কি পরিস্থিতি ছিল। আরব মাথা উঁচু করল। ওর কণ্ঠস্বর শান্ত, কিন্তু এতটাই তীক্ষ্ণ ছিল যে বিক্রমের বিবেককে যেন চিড়ে ফেলছিল। আমি আপনার ভাবনার চেয়েও অনেক বেশি জানি। আমি জানি যে আপনি দাদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি জানি যে আপনি দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমি জানি যে দাদি আপনার কোম্পানির বাইরে দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছিলেন শুধু নিজের ছেলের মুখটা দেখার জন্য। আর আপনার গার্ডরা ওনাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিয়েছিল, কারণ আপনি নির্দেশ দিয়েছিলেন যে অচেনা লোকেদের ভেতরে আসতে দেবে না। বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই সত্য ওনার মুখে একটা থাপ্পড়ের মতো লাগল। উনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শব্দ গলাতেই আটকে গেল। আরব ওনাকে সামলানোর সুযোগ দিল না। ও এগিয়ে গেল। ওর কণ্ঠস্বর এখন ব্যথায় ভরা ছিল। বাবা, আপনি কি জানেন দাদি কিভাবে বেঁচেছিলেন? আপনি কি জানেন উনি পচা সবজি কুড়িয়ে খেতেন? আপনি কি জানেন যখন ওনাকে থাপ্পড় মারা হয়েছিল তখন উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন, এই বুড়ির দুনিয়ার থাপ্পড় খাওয়ার অভ্যেস হয়ে গেছে। এই শেষ বাক্যটি বিক্রমের জন্য কোনো হাতুড়ির চোটের চেয়ে কম ছিল না। ওনার হাঁটুতে আর জোর রইল না, এবং উনি পাশে রাখা সোফার হাতল ধরতে বাধ্য হলেন। যেন আরবের প্রতিটি শব্দ এমন এক ঘুষি ছিল যা ওনার অহংকারের দেয়াল ধসিয়ে দিয়েছিল। আরব মুখ ফিরিয়ে নিল। ও নিজের বাবার এই অবস্থা আর দেখতে পারছিল না, কিন্তু ওকে এই লড়াই শেষ করতে হতো। বাবা, আজ আমি দাদিকে নিজের বাড়িতে এনেছি। আপনার আটকানোর কোনো অধিকার নেই। আর যদি আপনি আটকাতে চান তবে পরিষ্কার বলে দিন, ঠিক করে নিন এই বাড়ি থেকে কে যাবে, দাদি নাকি আমি? এই প্রশ্ন বাতাসে ভাসতে লাগল। বিক্রমের নজর মেঝের দিকে নিবদ্ধ ছিল। সেই মুহূর্তে উনি শহরের সবচেয়ে সফল বিজনেস টাইকন মনে হচ্ছিলেন না, বরং একজন পরাজিত, বৃদ্ধ আর ভীতু মানুষ মনে হচ্ছিলেন, যে নিজের ভুলের বোঝায় চাপা পড়ে গেছে। তখনই গাড়ি থেকে বেরিয়ে সুনিতা, আরবের না, দৌড়ে সেখানে আসলেন। উনি এই শেষ অংশটুকু শুনে নিয়েছিলেন। হে ভগবান, তোমরা দুজনে এটা কি করছ? উনি দৌড়ে বিক্রমের কাছে আসলেন আর ওনার হাত ধরে নিলেন, কিন্তু ওনার সজল চোখ সাবিত্রী দেবীর ওপর টিকেছিল। সেই বৃদ্ধ মহিলা যে ছেঁড়া ফাটা হালে থাকা সত্ত্বেও গরিমা নিয়ে দাঁড়িয়েছিলেন,
তাকে দেখে সুনিতার মন গলে গেল। মাজি, সুনিতার গলা ধরে আসল, আপনি এত কষ্ট সইলেন আর আমরা টেরও পেলাম না। সাবিত্রী দেবী নিজের বৌমাকে দেখলেন। ওনার চোখে কোনো অভিযোগ ছিল না, বরং এক অদ্ভুত করুণা ছিল। তোর কোনো ভুল নেই বৌমা, এসব তো আমার কপালে লেখা ছিল, আমি তোকে দোষ দেই না। আরব মাঝখানে দাঁড়িয়েছিল। ওর মন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। একদিকে সেই দাদি, যিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন, এবং অন্যদিকে ওর বাদামা, যারা নিজেদের ভুলের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন। ও গভীর দীর্ঘশ্বাস ফেলল। আমি এই পরিবার ভাঙতে চাই না, কিন্তু আমি দাদিকে আর এক মুহূর্তের জন্যও অচেনার মতো বাঁচতে দিতে পারি না। বিক্রম ধীরে মাথা উঠালেন আর সাবিত্রী দেবীকে অনেকক্ষণ দেখলেন। ওনার চোখের সেই কঠোরতা এখন গায়েব হয়ে গিয়েছিল। তার জায়গায় এক গভীর ক্লান্তি আর অনুশোচনা জায়গা করে নিয়েছিল। ওনার কণ্ঠস্বর ভারী আর খসখসে হয়ে গিয়েছিল, যেন বুকে কোনো পাহাড় আটকে গেছে। মা, আপনি কি ঠিক আছেন? সাবিত্রী দেবী ফুঁপিয়ে উঠলেন। এই প্রশ্ন, এই শব্দ, মা, উনি ২০ বছর ধরে শোনার জন্য ছটফট করছিলেন। হ্যাঁ বেটা, আমি ঠিক আছি। আমার মনে হয়েছিল তুই আমাকে ভুলে গেছিস। বিক্রম মুঠো শক্ত করলেন। ওনার ঠোঁট কাঁপতে লাগল। ভুলিনি মা, ব্যাস সেই সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভয় ছিল দারিদ্র্যের প্রতি, আমার ভয় ছিল হেরে যাবার প্রতি, আমার ভয় ছিল লোকে কি বলবে যদি ওরা জানতে পারে যে আমার মা গ্রামের একজন অশিক্ষিত মহিলা। আমি ভুল ছিলাম, আমি অনেক ভুল ছিলাম। সাবিত্রী দেবী কাঁপতে কাঁপতে নিজের হাত বাড়ালেন আর নিজের ছেলের হাত ছোলেন। সেই স্পর্শ যাকে বিক্রম বছরের পর বছর নিজের থেকে দূরে রেখেছিলেন, আজ তা অনুভব করতেই উনি ভেঙে পড়লেন। আমি তোর উপর কখনো ঘৃণা করিনি বিক্রম, মা কখনো নিজের সন্তানকে ঘৃণা করতে পারে না। আরব এসব দেখছিল আর ওর গলা ধরে আসল। ও যা চেয়েছিল তাই হচ্ছিল। এটি কোনো সিনেমার মতো সুখাদন্ত ছিল না। এতে ব্যথা ছিল, অনুশোচনা ছিল আর লজ্জা ছিল, কিন্তু এটি সত্যি ছিল, আর সত্যি দিয়েই সম্পর্ক আবারও জুড়তে পারে। বিক্রম আরবের দিকে তাকালেন। ওনার চোখে একটা আকুতি ছিল, এক পিতার নিজের ছেলের কাছে ক্ষমা চাওয়া ছিল। আরব, তুমি ঠিক ছিলে, ওনাকে ভেতরে নিয়ে যাও। আজ থেকে এই বাড়িতে আরও একজন সদস্য থাকবে, এই বাড়ি আমার মায়েরও। সুনিতা অজামরে কাঁদতে লাগলেন। সাবিত্রী দেবীর চোখ থেকে অশ্রু বইতে লাগল, কিন্তু এগুলো ছিল আনন্দের অশ্রু। আরবও নিজেকে আটকাতে পারল না। ও নিজের দাদির হাত আবার ধরল আর ধীরে বলল, চলুন দাদি, বাড়ি যাই। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতেও হাসলেন। সেই দাঁতহীন হাসি আরবের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস ছিল। হ্যাঁ বেটা, বাড়ি চল। আরব ওনাকে সাহারা দিল আর লিফটের দিকে নিয়ে গেল। যখন ওরা লিফটে প্রবেশ করল, তখন সেই জায়গাটি কোনো মন্দিরের চেয়ে কম পবিত্র মনে হচ্ছিল না। একজন গরিব লাঞ্ছিত মানুষ অবশেষে নিজের সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিলেন। যখন লিফটের দরজা বন্ধ হলো, তখন তা একটি ভাঙা পরিবারের আবার জোড়া লাগার শুরু ছিল। এমন এক পরিবার যারা ভুল বোঝাবুঝি আর ভুলের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু ভালোবাসা আর সত্যের শক্তিতে তাদের আবার মিলিয়ে দিল। আরব জানত যে ক্ষত শুকাতে সময় লাগবে, বাবার সাথে সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু আজ রাতে যখন দাদি নরম বিছানায় ঘুমোবেন, তখন ওনাকে আগামীকালের চিন্তা করতে হবে না। ওনাকে এটা ভাবতে হবে না যে কাল সবজি বিক্রি হবে কি হবে না, বা কাল কেউ ওনাকে অপমানিত করবে কি করবে না। আর আরবের জন্য এটাই ছিল সবচেয়ে বড় জয়। কিছু ক্ষত টাকা বা সময় দিয়ে শুকায় না, সেগুলো তখনই শুকায় যখন আমরা সাহস করে নিজের ভুল স্বীকার করি, ক্ষমা চাই আর একে অপরকে জড়িয়ে ধরি। আরব আর সাবিত্রী দেবীর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পরিবার ভুলের কারণে ভেঙে যেতে পারে, কিন্তু ভালোবাসা তাকে পুনরায় জুড়তে পারে। আমাদের শুধু অপেক্ষা করা উচিত নয়। সেই সময়ের জন্য অপেক্ষা করবেন না যখন আপনার আপনজনরা দুনিয়া ছেড়ে চলে যাবেন আর আপনি ক্ষমা চাওয়ার জন্য ছটফট করবেন। নিজের বড়দের জড়িয়ে ধরুন, তাদের সাথে কথা বলুন, কারণ তাদের উপস্থিতিই বাড়ির সবচেয়ে বড় সম্পদ। আরব সেই রাতে নিজের বিলাসবহুল পেন্টহাউসের বারান্দায় দাঁড়িয়ে শহরকে দেখছিল। আলো এখনও আগের মতোই ছিল, কিন্তু আজ তাতে এক অন্যরকম প্রশান্তি ছিল। ওর ভেতরের খালি জায়গাটা ভরে গিয়েছিল। দাদি বাড়ি চলে এসেছিলেন। বারান্দা থেকে ফিরে এসে আরব দাদির ঘরের দরজা ধীরে খুলল। এসির হালকা ঠান্ডা আর রাতের নিস্তব্ধতার মাঝে সাবিত্রী দেবী গভীর ঘুমে ছিলেন। উনি একটু পুকড়ে শুয়েছিলেন,
হয়তো এখনও ওনার সেই বড় বিছানায় অভ্যাস হয়নি, বা হয়তো পুরনো কুঠুরির অভ্যাস এখনও যায়নি, কিন্তু ওনার মুখে সেই টান ছিল না যা বাজারে সবজি বিক্রির সময় থাকত। একটা শান্তি ছিল, একটা সুরক্ষার ভাব ছিল। আরও বিছানার পাশে মেঝেতেই বসে পড়ল আর ওনার হাত নিজের হাতে নিল। এটি সেই হাত যার ওপরে ছোটবেলায় ও খেলার ছলে ছবি আঁকত। এটি সেই হাত যা গতকাল পর্যন্ত আবর্জনা থেকে সবজি কুড়োচ্ছিল। আর এটাই সেই হাত যা আজ ওর বাবাকে তার সবচেয়ে বড় অপরাধের পরেও এক মুহূর্তে ক্ষমা করে দিয়েছে। আরব আর সাবিত্রী দেবীর এই কাহিনী শুধু একটি পরিবারের আবার এক হবার গল্প নয়, বরং এটি আমাদের সবার জন্য একটি আয়না। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো আমরা নিজেদের দৌড়, নিজেদের উচ্চাকাঙ্ক্ষা আর নিজেদের অহংকারে এতটাই অন্ধ হয়ে যাই যে সেই লোকেদের পেছনে ফেলে দেই যারা আমাদের ভিত্তি ছিলেন। আমরা ভাবি যে টাকা কামিয়ে আমরা সব কিছু ঠিক করে দেব, আমরা পরে সব সামলে নেব। কিন্তু সত্যি এটাই যে কিছু ক্ষত পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও ভরে না। সেগুলো শুধু ভালোবাসা, সত্যিকারের মনে চাওয়া ক্ষমা আর একে অপরকে জড়িয়ে ধরলেই ভরে। পরিবার ভুলের কারণে ভেঙে যেতে পারে, কিন্তু ভালোবাসায় তাকে পুনরায় জোড়ার শক্তি থাকে। আমাদের সেই সময়ের জন্য অপেক্ষা করা উচিত নয় যখন আমাদের আপনজনরা আমাদের চিরকালের মতো ছেড়ে চলে যাবেন, আর আমরা বাতাসে ক্ষমা চাওয়ার জন্য হাহাকার করব। যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যার থেকে আপনি দূরে সরে গেছেন, বা বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকে যাকে আপনি অবহেলা করেছেন, তবে দেরি করবেন না, আজই সেই পদক্ষেপ নিন। ক্ষমা করে দাও বা তোমাকে মনে করে বানায় দেরি করবেন না, কারণ শেষে যখন সমস্ত খ্যাতি আর টাকা একদিকে রাখা হয়, তখন এটা গুরুত্ব পায় না যে আপনি কোন গাড়িতে ঘোরেন বা আপনার বাড়ি কত বড়। গুরুত্ব শুধু এটাই পায় যে যখন আপনি রাতে বাড়ি ফেরেন, তখন কেউ এমন থাকে যে আপনাকে মন থেকে দোয়া দিতে পারে। আরাফ দাদির কপালে চুমু খেল, ওনার চাদর ঠিক করে দিল আর ধীরে ফিসফিস করে বলল, শুভরাত্রি দাদিমা, এখন আপনি বাড়িতে আছেন। সেই রাতে মুম্বাইয়ের সেই বিলাসবহুল পেন্টহাউসে সম্পদের চেয়েও দামি জিনিস ফিরে এসেছিল, শান্তি আর পরিবার। এই গল্পটিকে আপনার সময় দেওয়ার জন্য মন থেকে ধন্যবাদ। আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি এই কাহিনীটি ভারত থেকে শুনছেন না দুনিয়ার অন্য কোনো কোণা থেকে। আপনার প্রতিটি লাইক, শেয়ার আর পরামর্শ আমাদের জন্য অনুপ্রেরণা, যাতে আমরা আগামীতেও আপনাদের জন্য এমন ভিডিও আনতে পারি আর সেগুলোর উন্নতি করতে পারি। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।